আমার নাম ঋতু। আমি এসেছি কুমিল্লা থেকে। আমার বাড়ি কুমিল্লা লাকসাম, নাঙ্গলকোট থানায়। আমরা 4 ভাই বোন। বড় একটা ভাই আছে, দেশের বাইরে থাকে। আমি মেঝু। আমার ছোট একটা বোন আছে, তার ছোট একটা ভাই আছে। এজেন্সিতে কাজ করতো। ওনার বাড়ি হচ্ছে ডোমবাড়িয়া, গ্রামের নাম। তো যাই হোক, ওইখানে কাজ করে। তো একদিন আমাকে বললো যে আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। তো আমি বলছি ঠিক আছে বলেন। বলে যে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, আর যদি না হয় না বলে দিবেন, কিন্তু রাগ করবেন না। আমি বলছি ঠিক আছে, আমি রাগ করবো না, আপনি বলেন। তো উনি আমাকে বললো যে দেখেন, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে চাই। তো আমি আপনার সাথে ফ্রেন্ড হবো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো বলে যে কতদিন লাগবে? আমি বলছি 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। বলে যে না, এত লং টাইম তো নিতে পারবো না, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। আমি বলছি না। তো উনি আমাকে খুব জোরাজোরি করতেছে। জোরাজোরি করার পর আমি বলছি ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর, তবে 1 সপ্তাহের মধ্যে আপনি আমাকে আর ফোন কল কোনো কিছু দিতে পারবেন না। তো রেখে দিছে। রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পর ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি, তবে 1 শর্তে। তো বলে যে কি শর্ত? আমি বলছি জাস্ট বন্ধুর বাইরে আমি আর কোনো কিছু করতে পারবো না। বলছি ঠিক আছে, করতে হবে না। তো তখন আমি ক্লাস 8-এ উঠি, জানুয়ারি মাসের কথা। তো এভাবেই ওনার সাথে কথা বলি, কথাবার্তা চলতেছে। তো কথাবার্তা চলার মাধ্যমে উনি আমাকে দেখা করার কথা বলছে এর মধ্যে অনেকবার। তো দেখা করার কথা বলছে, আমি আসলে দেখা করতে চাই না ওনাকে। তো 1 বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করেন। কিভাবে করলো? ফোনের মাধ্যমে? হ্যাঁ, ফোনের মাধ্যমে। 1 বছর কোনো দেখা হয়নি। এর মাধ্যমে কি আপনাদের এর আগে মানে ফেসবুক বা অনলাইনে কোথাও? না, তখন তো আমি ফেসবুক এমনিতে নরমাল একটা ফোন ইউজ করতাম। এছাড়া কোনো কিছু ছিল না? আপনাকে দেখিনি? না, দেখি আপনাকে প্রপোজ করে ফেলেছে। হ্যাঁ, প্রপোজ করে ফেলছে। 1 বছর কথা বলার পর প্রপোজ করে ফেলছে। তো আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে। বয়সটা জানা ছিল? লাইক আপনি তখন ক্লাস 8-এ পড়েন। ওর বয়স কত ছিল? ওনার বয়স তখন 24 বছর ছিল। তো আপনি তখন খুব বেশি হলে 13 থেকে 14 বছর বয়স। তো 10 বছরের ডিফারেন্সে বয়সটা ভালো লাগতো। ভয়েসটা ভালো লাগতো। ফোনে কথা বলতে দেখিনি। আচ্ছা ওকে। আর ওনাকে দেখি না, জাস্ট ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। আচ্ছা। তো এসের জন্য কথা বলতাম। তো কথা বলার পর উনি আমাকে প্রপোজ করলো, বলে যে আপনার সাথে আপনার মানে কথা অনেক চিন্তা ভাবনা করলাম, আপনার মতো এরকম একজনকে খুঁজছি, বা আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। আমি বলছি আপনি কি আমার দেখেন না? দেখেন আমি তো দেখতেও সুন্দর না, আপনি আর আপনি যেভাবে চাচ্ছেন আমি তো ওরকম না। বলে যে না, যার কথা শুনতে এখানে আমি জানি না, আমি নিজের একটা ঘটনা ছোট্ট করে শেয়ার করবো। সরি ফর দিস ইন্টারাপশন, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে না দেখে যে আকর্ষণটা জন্ম হয় একজন আরেকজনের প্রতি, ভুলেও ভাববেন না যেটা শক্তি নেই। এটা ভয়াবহতম শক্তিশালী আকর্ষণ, ভয়াবহ, মানে আনথিঙ্কেবল। এটা আমার ব্যক্তি জীবনে একবার হয়েছিল। আমি তখন একবার ইনিশিয়ালি, আজ থেকে 12 বছর বা 11 বছর আগের কথা। যিনি হয়তো রেডিওটা শুনছেন উনি, আমি জানি না, কারণ তাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এবং আমি নিজে জানি যেটা কত ভয়াবহতম হতে পারে। আমার মনে আছে, আমি ঘটনাটা খুব ছোট করে বলি, নামটা পর্যন্ত আমার মনে আছে। আমি নামটা বলবো না, কারণ নামটা বললে নামের সাথে হয়তো অনেকেরই নাম মিলে যাবে, হয়তো সেটা ভালো হবে না তার জন্য। এই মেয়েটি, আমি তখন ইউনিভার্সিটির অনার্স কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্সে পড়ছি, এরকম একটা সময়ের ঘটনা। হঠাৎ করে নাম্বারে একটা ফোন আসলো এবং কথোপকথন শুরু করলাম। এমন হলো যে ঘন্টায় ঘন্টা তার সঙ্গে আমার কথা বলতে হচ্ছে, এবং আমি কোনোভাবে মাথা থেকে বের করতে পারছি না। 2 দিনের মাথায় আমি ফুললি যেটা দেখলাম যে আমি প্রচন্ড রকমভাবে অ্যাডিক্ট হয়ে গেছি তার ভয়েসের প্রতি। মানে আমি তার ভয়েসের ফ্যান ছিলাম। এবং সে এরকম বললো যে, আমি তখন মহসিন হলে থাকতাম, এবং সে বললো যে সে শামসুন্নাহার হলে থাকে। ইনফ্যাক্ট আমার মহসিন হল থেকে শামসুন্নাহার হলের দূরত্ব খুব বেশি না। আমি হঠাৎ করে একদিন, মানে আমি তখন রেডিও টুডেতে একটা অনুষ্ঠান করি, পোস্ট বক্স 902, এবং ওই অনুষ্ঠানটা করার পরই আমি চিন্তা করলাম আই নিড টু মিট হার। এবং আমি হলের সামনে গেলাম, গিয়ে আমি তাকে বললাম যে আপনাকে আমার সামনে আসতে হবে, আইদার আপনি আসবেন অথবা আমি কানেকশন এখনই অফ করে দিও। আমি জানি না মানে আমি সেই কাজটা কি করেছিলাম, বাট আমার মনে আছে সে আসেনি আমার সামনে। সো আদৌ শামসুন্নাহার হলে ছিল বা অন্য কোথাও ছিল আমি জানি না। এবং আমি যেটা করেছিলাম যে সিমটা বের করে আমি ভেঙে ফেলেছিলাম সিমটা, এবং ওই সিমটা আমি আর পরবর্তীতে কখনো তুলিনি, আর কোনো ইউজ করিনি। সো ওই 2 দিনের রেজাল্ট দিয়ে আমি যেটা বুঝতে পারি যে এটা ভয়াবহতম আকর্ষণ তৈরি হয়। এবং এই ভয়েস দিয়ে যখন একটা মানুষের অবয়ব বা মূর্তি আমরা মনের মধ্যে তৈরি করি, সেটা সবচাইতে নিজের জায়গা থেকে সবচাইতে সুন্দর মানুষের যে অবয়বটা সেটা ভিতরে তৈরি করি, এবং এটা দুর্ধর্ষতম আকর্ষণ। এটা না জেনে এইদিকে পা বাড়ানো, এটা ভয়াবহ রকমের ভুল আমি বলবো। যাই হোক, আপনার ক্ষেত্রে আপনি না দেখেই ও আপনাকে প্রপোজ করেছে, আপনি কি করলেন? এভাবে অনেকদিন কেটে গেছে, প্রায় 1 মাসের মতো। তো উনি আমাকে হঠাৎ আবার বলতেছে ঠিক আছে, এখন তো আমরা আরেকটা রিলেশনে, নতুন করে একটা রিলেশন করছি, তো এখন তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। আমি বলছি ঠিক আছে, তুমি করে বলেন। তখন আমি যখন বিয়ের ব্যাপারটা বলছি, তখন আম্মু আমাকে বললো যে দেখ, ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, তুই রাজি হয়ে যা। এসএসসি পরীক্ষার পরে বিয়েটা হয়ে যাক, তুই রাজি হয়ে যা, অন্য কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দে। তা আমার আম্মা আমাকে এভাবে বলছে, তখন আমি একটু ডাউট করছি যে আমার আম্মা আমাকে হয়তো একটু সন্দেহ করছে। তো সন্দেহ করার পর আমি তাকে আবার রবিউলকে বলে দিছি। বলে দেওয়ার পর আমি বলছি দেখেন, আপনার সাথে যাওয়া হওয়ার হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, আসলে এভাবে আমি ফ্যামিলির বাইরে যেতে পারবো না। এটা রবিউলকে বললেন? হ্যাঁ, আমি রবিউলকে বলছি। তখন রবিউল তো অনেক খুব কান্নাকাটি করছে। সে 2-3 দিন বাসার ঠিকানা জানতো? আপনার বাসার ঠিকানা? হ্যাঁ, সে আমার বাসার ঠিকানা জানতো। আমি তাকে সবকিছুই সত্যি বলেছি। সঠিক বলেছেন, হ্যাঁ। তখন সে খুবই কান্নাকাটি করছে। সে বলতেছে ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে আসতেছি। আমি বলছি যে না, আমার যদি ভালো চান আপনি কখনই আমাদের বাড়িতে আসবেন না, আর আসলে অনেক খারাপ হয়ে যাবে। তখন আমি তাকে এরকম কোনো কিছু বলার পর সে আসেনি। আসার পর সে বলছে ঠিক আছে, তুমি আমাকে তো বিয়ে করবে না নাকি? আমি বলছি যে হ্যাঁ, করবো না। তো বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে শুধু একবার দেখা করো। একবার দেখা করার পর আমি তোমাকে কথা দিতেছি, জীবনে তোমাকে আর ফোন দিবা না। তো আমি বলছি একবার দেখা করে কি লাভ? সে বলে যে আমি কেমন মেয়ের সাথে কথা বলছি, তাকে শুধু একবার দেখার ইচ্ছে, আর কিছুই না। আমি বলছি আপনি কথা দিচ্ছেন তো?
তো সে বলতেছে যে হ্যাঁ আমি কথা দিছি। তো আমি আবার ঢাকা যাই মামাদের বাসায়, গেছিলাম, আমার আম্মু গেছিল সাথে। তো আমার আম্মু গিয়া আমার আম্মা আমাকে রেখে চলে আসছে। তো আমি ওইখানে ছিলাম, থাকার পর ওইখানে আবার মামাদের পাশের ফ্ল্যাট একটা মেয়ে থাকতো, নাম হচ্ছে রিয়া করে। তার সাথে আমার আবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, তার সাথে আমি আবার সবকিছু শেয়ার করছি। তো শেয়ার করার পর তখন আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর আমাকে বলতেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম আমি একটা মেয়ে হয়ে আমি ওইখানে কিভাবে যাই? বলে যে দেখো আমি তো নতুন অফিসে জয়েন করছি, নতুন, এখন আমাকে ছুটি দিবে না, তো আমি আসলে কিভাবে তোমার কাছে যাবো, তুমি একটু আমার কাছে আসো। তাই বলছি ঠিক আছে। তখন আমি ওই রিয়াকে নিয়ে বাইরে বের হওয়ার নাম করে ওকে নিয়ে যাই, শুক্রবার দিন ছিল তখন। যাই হোক গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ওইখানে উনি রবিয়াল আসছে। আসার পর আমরা গেলাম, যাওয়ার পর সে আমাকে ফোন দিছে। তো আমি বোরকা পরে জানি, আমি এমনিতেই নর্মালভাবে গেছি। তো আসলে ওই মানে আমি ওই কথাটা কখনোই ভুলবো না, ওনাকে দেখে আসলে আমার মানে মাথা ঘুরতেছে, মানে এরকম একটা অবস্থা যে মানে আমি আসলে যেটা ভাবছি, যেটা কল্পনা করছি, এটা সম্পূর্ণ বাইরে। সে মনে করেন তখন খুবই হ্যাংলা ছিল, অনেক কালো ছিল। তো আমি ভাবলাম আর বাবা এটা কি, এটা তো এখন আমার ফ্যামিলি কখনো কোনোভাবে মেনে নেবেন। অডিওর সাথে ভিডিওর মারাত্মক পার্থক্য, এটা কি বলে, এবং এটাই হয় আসলে। তো যাই হোক সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। দেখার পর ওইখানে একটা রেস্টুরেন্টে গেলাম। ওই দিন আমি সারাদিন মানে তার সাথে দেখা করবে একটু একটু আনইজি ফিল করতেছি, আসলে আমি সারাদিন খাই নাই। তো না খাতে আমার খুব খিদে লাগছে, কিন্তু তাকে দেখার পর আমার খিদে চলে গেছে। ওকে, তাকে দেখার পর আমার আসলে আমার খুব খিদে চলে গেছে যে মানে যখন গাড়ি আসতেছে তখন ভাবতেছি যে ওনার সাথে দেখা করলে একসাথে হয়তো দুপুরে লাঞ্চ হবে বা সকালে নাস্তা দুটো একসাথে হবে। কিন্তু তাকে দেখার পর আমার খিদে চলে গেছে, আমি আর মানে আমি কি খাবো। তখন সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, ওইটার নাম ছিল ঝুমুর, ব্রাহ্মণবাড়ি একটা শহরে, ওইখানে নিয়ে গেছিল। তো শুক্রবার যেটা ছিল উনিও হয়তো খাওয়া দাওয়া করে আসে না, তো উনি খাইছে, আমাকে দিয়েছে, আমি খাইনি, আমি বসেছিলাম। তো আমি ওইখান থেকে খুবই বিরক্ত ফিল করতেছি যে আমি কখন যাবো এখান থেকে। তো খাওয়া দাওয়া শেষ হলো, শেষ হওয়ার পর তখন আমরা আবার যখন বাস স্ট্যান্ডে যাইতেছি, মানে সে আমাকে বাসে তুলে দিবে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। তখন আমি বলছি ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন যে আপনি আমার সাথে আর কখনোই দেখা করবেন না বা কথা বলবেন না, এটা কেমন কথা? এখন তো আপনি আমার মানে কথার সাথে কাজের কোনো মিল নেই, এটা তো কখনোই সম্ভব না, আমি আপনাকে বিশেষ করে আপনার সাথে দেখা করতে আসছি, আর আপনি এখন এটা কি বলতেছেন? বলে যে না দেখো আমি বলে ফেলছি, এটা তোমাকে শুধু তোমাকে দেখার জন্য বলছি, আমি মন থেকে এটা বলিনি। আমি বলছি ঠিক আছে, আমি আগে বাসায় যাই, আমি অনেক টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি হয়েছে, আমি বাসায় যাই। তো আমার ফোনে চার্জ ছিল না, তো আমি যখন গাড়িতে উঠি তখন আমার ফোনে মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করলাম, গোসল টোসল করে বা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে মোবাইলটা চার্জ দিচ্ছি, বন্ধ রেখে চার্জ দিচ্ছি, আমি মোবাইলটা খুলিনি। তো অনেকক্ষণ সময় হয়েছে, যখন বাসায় আস্তে আস্তে 6টা বাজছে। তো আমি ওনার সাথে আমি ফোনটা অফেন করি 8টার সময়। তো ফোনটা অফেন করার সাথে সাথে উনি আমাকে ফোন দিছি। তো বলতেছে এই তুমি আমাকে কেন এতক্ষণ ফোন দেওয়া নেই, মোবাইল বন্ধ ছিল কেন? জানো আমি কতক্ষণ টেনশন ছিলাম যে তুমি আমাকে কেন ফোন দেওয়া নেই, আমি কত টেনশনে ছিলাম, আমাকে টেনশন রাখতে ভালো লাগে, মানে সে এরকম করে কান্নাকাটি করতেছে। তো আমি বলছি যে দেখেন আপনি কান্নাকাটি করতেছেন কেন, আসলে আমি আপনাকে ফোন দিব কেন, আপনি তো বলছেন আপনার সাথে আমার কোনো কথা হবে না, তাহলে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? আমাকে দয়া করে ফোন দিয়ে না, আমি আপনার কথার উপর বিশেষ করে আপনার সাথে দেখা করছি, সেই জন্য এটা না যে আপনার সাথে আবার কথা বলতে হবে। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমি মরে যাবো, আমি ট্রেনের তলে নিজে জীবন দিয়ে দিব, আমি ফাঁসি দিব, মানে এরকম বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতেছে। তো করার পর আমি ফোনটা রেখে দিচ্ছি। তখন ওনার সাথে আমার মানে কথাই বলতে ভালো লাগতেছে না, যে কি কথা বলবো আসলে। তখন মনে হইতেছে যে একটা মানুষকে যদি মনে দেখে ভালো না লাগে তখন তার সাথে কথা বলাটা আসলে ভালো লাগতো। তখন ওনার কথাগুলো তখন আর আমার কাছে ভালো লাগতো না, কিন্তু দেখা করার আগে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন আর দেখা করার পর মানে কথাগুলি ভালো লাগতো না। তখন আমি রেখে দিছি, রেখে দেওয়ার পর উনি আমাকে বারবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করে না। তারপর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখি দিছি। তো রেখে দেওয়ার পর সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি ফোন মানে কোনোভাবে রিসিভ করি না। তো তার এক কলিং ছিল, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, তো তার কলিং ছিল, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে কি আমি কি ঋতুর সাথে কথা বলতে পারি? আমি বলছি হ্যাঁ আমি ঋতু, আপনি বলেন। তো বলে যে আপনি কি রবিউলকে চিনেন? আমি বলছি কোন রবিউল? বলে যে ওই দিন শুক্রবারে দেখা করতে গেছেন ওই রবিউল। আমি বলছি না আমি এরকম আমি কাউকে তো চিনি না, আমি কারোর সাথে দেখা করিনি, আপনি কেন ফোন দিচ্ছেন? তো বলে যে দেখুন না, তখন আমি ফোনটা রেখে দিছি, ফোনটা রেখে দেওয়ার পর উনি আবার ফোন দিছে, তখন আমি আবার ফোনটা কেটে দিছি। তো বারবার ফোন দিতেছে, তখন আমি বলছি যে আপনার সমস্যাটা কি, আপনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? আমি তো বলছি আমি রবিউল আমি কাউকে চিনি না, হয়তো ভুল নাম্বারে ডায়াল করছেন। তো বলতেছে যে দেখুন আপু আপনার সাথে আমি 2 মিনিট কথা বলবো, আমাকে প্লিজ 2 মিনিট সময় দেন। তো আমি বলছি ঠিক আছে 2 মিনিট, তার বেশি না। বলে যে দেখেন রবিউল কিন্তু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, আর ওর অবস্থা খুবই খারাপ, ও এখন কি জানি স্যালাইনে আছে, ডাক্তার আসছে স্যালাইন টালান দিছে, ও আজকে 2-3 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। দেখুন আপনি কি চান আপনার জন্য একটা মানুষ মারা যাক? আমি বলছি আমি কেন চাইবো, আমি তো ওনাকে বলিনি যে আমার জন্য উনি মরুক, আমি তো বলিনি যে আমার জন্য না খেয়ে থাকুক, উনি এমন করতেছে কেন? বলে যে একটা মানুষ যদি একটা মানুষের সাথে কথা বললে তার জীবনটা বেঁচে যায়, তাহলে সেটা আমার মনে হয় সেটা একটা ভালো কাজ। আপনি যদি আপনার ভালো কাজের জন্য যদি ওই মানুষটার জীবন মানে প্রাণে বেঁচে যায়, তাহলে তা আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। উনি আমাকে এরকম করে বলতেছে। তখন আমার কাছে একটু খারাপ লাগছে, আমি বলছি মানুষটা আসলে সত্যি সত্যি যদি আবার মরে টরে যায় তখন তো মানে আপনার অন্তরে একটু মায়া হয়েছে তার জন্য। তখন আমি বলছি ঠিক আছে ওনার কাছে দেন। তো বলে যে উনি তো এখনো জ্ঞান অবস্থায় আছে, ওনার জ্ঞানে আসলে আমি আপনাকে ফোন দিব। তো বিকেলের দিকে উনি আবার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে নেন রবির ভাইয়ের সাথে কথা বলে। তো আমি বলছি, তখন আমি ওনাকে তুই তাই করে বলছি, আমি বলছি যে তোর সমস্যা কি?
তুই আমাকে বলছস যে তুই আমার সাথে কথা বলবি না, আমাকে আর ফোন দিবি না, তো তুই এরকম করতেছস কেন? তুই কি আমাকে ফাঁসাতে চাইতেছস? সামনে আমার বিয়ে, আমি তো তোর সাথে কখনোই কথা বলতে পারবো না। তো সে আমাকে বলতেছে তুমি আমাকে যা গালি দাও, মারো, যাই করো, আমি তোমাকে বারবার ফোন দেবো, আর তুমি যদি তাও আমার ফোন রিসিভ না করো বা মোবাইল বন্ধ করে রাখো, সমস্যা নেই, আমি তোমার বাড়ি চিনি, আমি তোমার আব্বু আম্মুকে গিয়ে বিস্তারিত যা বলার বলে দিব। আমি বলি কি বলবেন? বলে যে যা বলার বলবো, যাতে তোমার আব্বু আম্মুও কখনো মুখ দেখাতে না পারে, তুমি না দেখাতে পারো। তখন আমি বুঝতে পারছি সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে। রাইট। তখন আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? বলে যে তুমি আমার সাথে কথা বলবা। আমি বলছি ঠিক আছে, আমি কথা বলবো। মানে আপনি ভয় পেলেন? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বাসা চেনে, বাড়ি চেনে। এখন যদি আমাকে বাবা বাড়িতে থাকে না? হ্যাঁ, তখন কি বাবা বাড়িতে থাকতো না সৌদি আরবে? না, বাড়িতে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, দেশের সেটা ভয় হয়েছে, বড় ভাই যেহেতু শাসন করতে পারে। হ্যাঁ, আম্মু তো আছে এখন, আর বলছে যে সে বাড়ির আশেপাশে মানুষদেরকেও জানাইবে। ওকে। তা আমি তার সাথে গ্রামে একটা মেয়ের কুৎসা রটনা হওয়া বা মেয়েটার নামে একটা কিছু রটনা হওয়া, এটা কিন্তু বাতাসের আগে আগে দৌড়ায় গ্রামগঞ্জে, এবং খুব স্বাভাবিক। আমার মানে কথাগুলো রেকর্ড করে ফেলছে, কথাগুলো রেকর্ড করছে, ফোনের কথাগুলো, আগের কথাগুলো। হ্যাঁ, তখন মানে যখন ভালোভাবে কথা বলছি, তখন ওই দিন আমাকে বলছে যে তোমার কথাগুলো কিন্তু আমি রেকর্ড করে ফেলছি। তখন আমি বিশ্বাস করতে চাইনি। তো সেই ওই যে ছেলেটা আমাকে ফোন দিছিল, ওর কথা বললো, ওই ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ওই আমার রেকর্ড করে শোনাইছি। তো আমি তখন আরো বেশি ভয় পেয়ে গেছি যে সত্যি সত্যি যদি বলে দেয়, এখন রেকর্ড করলে যদি সবাইকে শোনে, এখন তো তার কাছে হাতে নাতে প্রমাণ আছে, এখন তো আমি যদি বলি কেউ আমার কথা বিশ্বাস করবে না। তখন আমি বলছি ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলবো। তো কথা বলবো এইভাবে আরো ধরেন 2 মাস কেটে গেছে। 2 মাস কেটে গেছে, এর মধ্যে আমার পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিছি। তো এসএসসি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন বিকেলে সে আমাকে ফোন দিছে, না তার আগের দিন বিকেলে ফোন দিছে। তার আগের দিন বিকেলে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসএসসি পরীক্ষা, তোমার তো কালকে পরীক্ষা শেষ, তাহলে তুমি তার স্কুলে যেতে পারবে না, বাসা থেকে বেরোতে পারবে না, তুমি আমার সাথে জাস্ট একটু দেখা করবা, আমি তোমার সাথে দেখা করবো, অনেকদিন দেখা করি না। আমি বলছি ঠিক আছে, আমি দেখা করবো। তখন আমাদের থানা লাকসাম বসে যাওয়ার জন্য, তা আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি সোজা বাড়িতে না গিয়ে আমি লাকসাম চলে গেছি তো তার সাথে দেখা করার জন্য। তো সে ওইখানে তার কিছু বন্ধু বান্ধব আসছে, আসার পরে সে আমার সাথে কথাবার্তা বললো। সে বললো যে চলো আমরা একটু ঘুরে আসি, লাকসাম ফয়জিনেসা কলেজের নাম মনে হয় শুনছেন, ওইখানে সে আমাকে বলছে যে ওই জায়গাটা একটু সেফ আছে, আমরা একটু কথা বলি। আমি বলছি যে না, আমি কথা বলতে পারবো না, আমাকে বাসে যেতে হবে, বাসে সবাই টেনশন করবে, আমি বলে আসিনি। বলছে যে না, একটু সময় 5 মিনিট সময় দাও। তখন আমি ওইখানে গিয়েছি, দেখি যে তার অনেকগুলো বন্ধু, তার প্রায় 10-12 জন তার বন্ধুরা চলে এসে আমাকে ভাবি যাবি বলতেছে, ভালো টালো। তখন আমার কাছে আশ্চর্য লাগতেছে, আমি কি ব্যাপার, ওরা কোথা থেকে আসছে? বলে যে এখানে ওরা অনেকদিন পর, ওরা ঢাকার বাইরে থাকে, কেউ চিটাগাং থাকে, কেউ বরিশাল থাকে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তারা এখানে আসছে, তো তোমাকে দেখতে চাইছে, এই জন্য দেখাইতে আসছি। তখন আমি বলছি ঠিক আছে, তাহলে আমি চলি। তখন আমার কাছে একটু ডাউট লাগছে, তখন ওদের মানে ভাব ভঙ্গি আমার ভালো লাগতেছে না। তো আমি চলে যাওয়ার জন্য বলছি, সে আমার হাতটা ধরে ফেলছে, মানে ধরে বলছে। আমি তখন আমি রাগ করে ফেলছি, যা আপনি সমস্যা কি, আপনি আমাকে আমার হাত ধরছেন কেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না, তুমি আসছো তোমার ইচ্ছে, তুমি তো তোমার ইচ্ছে যেতে পারবো না, তুমি আমার ইচ্ছে যেতে হইব। আমি বলছি আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি এখানে চেঁচামেচি করবো? বলে যে চেঁচামেচি করো, করলে কয়জন তোমার কথা বিশ্বাস করবে? সবাই আমার পক্ষে, তোমার পক্ষে তো কেউ নেই। তো আমি বলছি আপনার সমস্যাটা কি? বলে যে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি আপনার মাথা ঠিক আছে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? আর আমি তো আপনাকে কখনোই ভালোবাসিনি, আপনি জাস্ট আপনি বলছেন আপনার সাথে কথা বলার জন্য, আমি আপনার সাথে কথা বলতেছি। আমি তো বলি না আপনাকে বিয়ে করবো, বলে যে আমাকে বিয়ে করতে হবে, আমি তোমাকে আজ এখনই বিয়ে করবো, সবকিছু রেডি আছে, তুমি শুধু যাবে, গেলে বিয়েটা হয়ে যাবে। আমি বলছি কখনই না, আমি কখনই বিয়ে করতে পারবো না। বলে যে বিয়ে করবা নাকি আমি তোমার কি জানি বাবা মার মুখে চুনকালি মাখবো? আমি বলছি মাখেন, যা করেন আপনি করেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না, তুমি এখান থেকে যেতে পারবে না। তখন সে এক প্রকার আমার সাথে জোরাজোরি করতেছেন, এই বন্ধু বান্ধব সবার সামনে? হ্যাঁ, সবার সামনে সে আমার সাথে জোরাজোরি করতেছে, আমার হাত নিয়ে টানাটানি করতেছে। তার বন্ধুরা তার পক্ষে। আপনার সঙ্গে কেউ ছিল? কেউ ছিল না, আমি একাই গেছিলাম ওইখানে। তো তখন আমি অনেক ভয় পেয়েছি, তখন আমি খুব কান্নাকাটি করতেছি। তখন আবার ওই কলেজের মাঠেই মনে করেন বিকেল টাইমে খুবই ফাঁকা ছিল, আর আশেপাশে কোনো লোকজন ছিল না যে আমি কাউকে ডেকে মানে আমার সমস্যার কথা বলবো। তখন তার বন্ধু একটা প্রাইভেট কার নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে মানে টান মেরেই মানে গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলার পর তখন কি জানি মানে তারপর কি হয়েছে আমি আর জানি না। তখন আমার যখন জ্ঞান আসছে, তখন আমি একটা রুমের মধ্যে, একটা বাসার মধ্যে ছিলাম, ফ্যামিলি বাসার মধ্যে ছিলাম। তখন আমার চোখে পানি টানি দিচ্ছে, দেওয়ার পর তখন তখন জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু আসলে আমি কথা বলার অবস্থার মধ্যে ছিলাম না। তারপর ওইখানে একটা মহিলাকে দেখলাম, তো উনি আমাকে বললো যে তুমি ঠিক আছো? তা আমি বলছি আমি কোথায়, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে নিয়ে যান। তুমি জানো তুমি কার কাছে আসছো? আমি বলছি যে না। আপনি কে? বলে যে তুমি যে ছেলের সাথে আসছো আমি ওই ছেলের আন্টি হই। তা আমি বলছি দেখেন, উনি আমাকে জোর করে এখানে আনছে, আমার আসলে কোনো আসার ইচ্ছে ছিল না, আপনি আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। বলে যে না, ওরা তো বিয়ের ব্যবস্থা করতে গেছে, তোমাদের তো নাকি আজকে বিয়ে। আমি বলছি যে না, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, দেখেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখানে আমি আসলে থাকতে পারবো না। আর আপনি বুঝতে চেষ্টা করেন, আমি তো ওনার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলছি। তো বলে যে না, তুমি মিথ্যা কথা বলো না, আমি তো সব শুনছি। তো উনি আমাকে এড়িয়ে যাইতেছে এভাবে। যাওয়ার পরে তো যাই হোক, এখন ও ছেলে আসছে, আসার পর আমি ওই ছেলের পা ধরে ফেলছি, পা ধরে মাপ চাইতেছি রবিউলের। হ্যাঁ, পা ধরে মাপ চাইতেছি যে আমাকে একটু চলে যেতে দেন, আমার আসলে আমার জীবনটাকে এভাবে নষ্ট করি না। তো সে বলতেছে যে আমার মধ্যে কি নাই, আমি তোমার জীবন কেন নষ্ট করবো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এমন তো না যে তোমাকে নিয়ে টাইম পাস করতেছি বা তোমাকে নিয়ে কোথাও গিয়ে সময় কাটাতেছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তো আমার মধ্যে কি এমন নেই যে তুমি আমাকে ভালোবাসো না? তখন আমি বলছি যে আপনি নিজের চেহারাটা কানের মধ্যে গিয়ে দেখছেন, আমি বলছি। বলার পর সে আমাকে একটা থাপ্পড় মারছে ওইখানে, অনেক জোরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারা আমার খুব কান্নাকাটি করার পর বলতেছে যে তুই যদি আমাকে বিয়ে না করস, এখানে তুই আমার লাশ দেখবি। আমি বলছি আপনি মরেন, যাই করেন, এটা আপনার ইচ্ছা, আমি আর আপনার কোনো কথাই আমার মন বলবে না। তখন সে কি করছে, একটা তরকারি কাটার যে ছুরিগুলা ওইগুলা এসে তার হাতের মধ্যে একটা
ইয়ে করে দিছে। পজ দিছে। হ্যাঁ, তো অনেকগুলো রক্ত বাইরেছে। তো বাইরে হওয়ার পর মানে আমার তখন খারাপ লাগছে। তখন আমি দৌড়ে গিয়ে তার হাতটা মানে চেপে ধরছি যাতে রক্ত বাইরে না হয়। তো চেপে ধরার পর তার আন্টি আমি ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পর উনি আইসা ব্যান্ডেজ করে দিছি। তারপর তো বলে যে ছেলেকে বলে যে এখন তো দেখছো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখন তুমি কি চাও আমি তোমার জন্য মরে যাই? তখন আমি আসলে এক ধরনের রাজি হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে আমি রাজি। তো আমি বলছি যে আমি রাজি এক সপ্তাহে, তো আমি বিয়ের পর আমি বাড়িতে চলে যাবো। তো সে বলছে যে না, বিয়ের পর তো আমি বাড়িতে যাওয়ার জন্য তো তোমাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো তোমাকে আমার কাছে রাখার জন্য। তো যাই হোক বিয়েটা হয়ে গেছে। 9 লাখ টাকা কাবিননামা ছিল। সে আমাকে বলছে যে কাবিননামা কত টাকা হবে? তখন আমি বলছি যে আপনার ইচ্ছে। তখন আসলে আমার ওই মানসিকতা মানে বিয়ের জন্য যে একটা প্রস্তুত থাকা আমি আসলে ওইরকম ছিলাম না। তখন আমি বলছি আপনার যত ইচ্ছে তো না তুমি বলো। আমি বলছি যে ঠিক আছে 10 লাখ টাকা। তো কাজী বলতেছে ঠিক আছে কেউ কিছু বলা দরকার না, আমি একটা বলে দিই। তো উনি 9 লাখ 101 টাকা বলছে। আপনার বয়স হয়েছিল বিয়ের? জি না, আমার বয়স তখন আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিছি, তখন আমার 16 বছর সামথিং, সর্বোচ্চ হলো 15-16 বছর। হ্যাঁ তখন Okay. ছিল। তো যাই হোক তো আমাকে ওই তো 9 লাখ 101 টাকায় বলছে। বলার পর তো বিয়েটা হয়ে গেছে। হওয়ার পর সেই যেখানে চাকরি করে ব্রাহ্মণবাড়িয়া সেখানে আমাকে নিয়ে গেছে। ওই দিনই ট্রেনে চলে গেছি আমরা। যাওয়ার পর ওইখানে একটা রুম নিল। রুম নেওয়ার পর কিছু জিনিসপত্র কিনলো। আমি টাইম বাড়ির কথা আপনার মনে পড়েনি? বাড়িতে কি হচ্ছে? না অবশ্যই পড়ছে। তখন আমি তাকে অনেকবার চেষ্টা করছি। তখন তো আমার কাছে ফোন ছিল না, কারণ আমি সাথে করে ফোন নিয়ে আসিনি। আর তাকে আমি অনেকবার বলছি যে বিয়ে যেহেতু হয়ে গেছে তখন তো বাড়ি থেকে কোনো সমস্যা করবে না, বাড়িতে জানাই। বলে যে না না এখন বাড়িতে জানালে সমস্যা করবে, আমরা আগে একটু সেটেল হই তারপর বাড়িতে জানাবো। তখন মানে সে যেভাবে বলতেছে সেভাবে, কারণ মানে তার কথা যদি আমি একটু মানে লটর করে সে আমাকে ছুরি টুরি দিয়ে ভয় দেখায়, তারপর হাত কাট নিয়ে মানে ভয় দেখায়। তখন আমি আসলে অতটা ইয়ে ছিলাম না। তো বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা আমি তখন জানি না। তো তখন আমাকে ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে আমাকে একটা রুম দিল। রুম নেওয়ার পর দিন চলে গেল। তো আমি রান্না বান্না করলাম। তো সেই কোথায় গিয়েছে আমি জানি না, সারাদিন সে বাসা ছিল না। আগে থেকে নিয়ে ছিল নাকি ওর রুমে গিয়ে উঠলেন? না সে ওইখানে মানে আগে থেকে একটা রুম নিয়েছিল সেই। তো রাত্রের বেলা তো সে আসছে, এসে কিছু ফুল টুল দিয়ে রুমটা সাজাইলো নিজেই? হ্যাঁ না নিজে না, সে আর তার বন্ধুকে নিয়ে, বন্ধুর সাথে দিছে। সে কোথায় গেছে আমি জানি না। তো তার বন্ধু তার কলিং, উনি আবার বিয়ে করছে, বোনি আবার ওইখানেই থাকে। সে আমাকে বাড়িতে তালা দিয়ে চলে গেছে। তো আমি সারাক্ষণ রুমের মধ্যে ছিলাম। তো রুমের মধ্যে থাকার পর সে বিকেলের দিকে আসছে। আর আমাকে বলতেছে তো তুমি রেডি হো। আমি বলছি কেন রেডি হবো, কোথায় যাবো? বলে যে আমার এক ফ্রেন্ডে দাওয়াত দিচ্ছে, রাত্রে ওইখানে খাওয়া দাওয়া করবো। তো আমি বলছি আমি রেডি হবো কি? আমি তো তখন আমার তো মানে কিছুই নেই, ইনফ্যাক্ট কিছুই নেই। হ্যাঁ আমি রেডি হবো কি? সে আমার জন্য একটা শাড়ি কিনলো, 1200 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। আর নর্মালি বাসা পড়ার জন্য 2টা 3 পিস কিনছে। তো নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে আমাকে বলছে রেডি হওয়ার জন্য। তো রেডি হয়েছি। রেডিমেডি হয়ে আমরা ওই ফ্রেন্ডের বাসায় গেছি। যাওয়ার পরে ওইখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রিটার্ন আসছি। ওই ফ্রেন্ডের বাসায় যখন খাওয়া দাওয়া করতে গেছি তখন বাসাতে মানে আবার খাওয়া দাওয়া করে যখন আবার বাসা আসছি তখন দেখি ফুল টুল দিয়ে সাজানো রুমটা। তো তখন সে আমাকে, তখন আমি শুয়ে পড়ছি, কারণ মানে আমার মানে এত টেনশন হইতেছে যে বাড়িতে কি হচ্ছে। তখন আমি এই জিনিসটা টেনশন করতেছি। তখন আমি বারবার তাকে বলতেছি যে বাড়িতে ফোন দেন। সে বলতেছে না বাড়িতে এখন ফোন দেওয়া যাবে না, বাড়িতে এখন ফোন দিলে তোমাকে সবাই নিয়ে যাবে। আমি যেটা বলতেছি সে এড়িয়ে যেতেছে। তখন রাত যখন হয়েছে তখন আমি শুয়ে গেছি। তো সেই দোকানে গেল। দোকানে গিয়ে আমার জন্য আমার খুব মাথা ব্যথা করতেছে, আবার পুরো শরীর জার্নিং করছি, পুরো শরীর মানে ব্যথা হয়ে গেছে। সে আমার জন্য ব্যথার কিছু ওষুধ নিয়ে আসতে গেছে। তখন আসে দেখে যে মানে আমি তখন আমার চোখটা একটু বুঝে আসছে। তো আসছে সে যে দরজা খুলছে আমি টের পাইছি। টের পাওয়ার পর আমি ওই সেভ মতোই শুয়েছি। শোয়ার পর আমি একবার এক পাশে গিয়ে শুয়েছি। তো একটা প্রথম রাত আমাদের, আর এই রাতের জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করে, তুমি এই রাতেই ঘুমিয়ে কাটিয়ে দিবে। আমি বলছি আমার কাছে এটা কোনো রাত মত মনে হয় না, আমি আমার ঘুম আসছে আমি ঘুমাবো। বলো যে না আমার সাথে কথা বলো। আমি বলছি যে আপনার সাথে আমি কথা বলবো কালকে। তার কথা আমি আসলে এক কান দিয়ে নিতে, 4 কান দিয়ে ফেলে দিচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো রকম একটু সুযোগ পাই আমি পালিয়ে যাবো, বাড়িতে গিয়ে তারপর সব ঘটনা বলে দিব। হ্যাঁ পালিয়ে যাবো। তখন তখন আমার খুব ঘুম আসছে। তখন আমি একবার মানে বসা অবস্থা ঘুমিয়ে গেছি। তখন ঘুমিয়ে যাওয়ার পর সে আমাকে মনে হয় শোয়াইছে। তখন আমি আর বলতে পারবো না কি হয়েছে। তখন সকালে সে আমাকে আবার তালা মেরে চলে গেছে, অফিসে চলে গেছে। তো আশেপাশে ফ্ল্যাটে কেউ ছিল না আপনাদের? হ্যাঁ ছিল। তো আপনি তো ওখানে নক করে বললেও তো বলতে পারতেন। মানে গেটটা এমন ভাবে ছিল, মানে করেন দরজাটা ছিল বাইরে আর ভিতরে আবার আরেকটা ইয়ে ছিল, মানে গ্রিলের মতো। আচ্ছা, মানে হলেও সম্ভব না, চিল্লালেও হয়তো অনেকে শুনবে না। হ্যাঁ আচ্ছা। আর পরে কি করছে, তখন আমি উঠছি, উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমি নাস্তা খাইনি, আমি চাটা শুধু খাইছি আর পরোটা খাইনি। তো না খাওয়ার পর এখন আমি রান্নাবান্না করে কিছু করে সে দুপুরে খাওয়ার জন্য আসছে। বাচ্চাটি কিছু সমস্যা না রান্না করে আমি হোটেল থেকে নিয়ে আসছি। তো সে হোটেল থেকে মাছ আর কি জানি নিয়ে আসছে, আমার মনে নেই। তো নিয়ে আসার পর সে মানে আমাকে খাই দিতে চাইতেছে। তো আমি খাই নেই। তো সে আমাকে 2-3 বার এরকম করতেছে। তখন আমি কি করছি, আমি প্লেটটা ফেলতে চাইনি। তো মানে ধাক্কা দেওয়ার পর একটু জোরে লেগেছে, প্লেটটা মাটিতে পড়ে গেছে। পরে কাঁচের প্লেট ছিল, ওটা ভেঙে গেছে। ভেঙে পর মানে সে রাগ করে ফেলছে। সে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ধাক্কা দেওয়ার পর আমি এটা দেয়ালের মধ্যে গিয়ে একটু বাড়ি খেয়েছি কপালের মধ্যে। তখন আমার কপালটা ফুলে গেছিল। তো ফুলে যাওয়ার পর তখন আমি বলছি যে মানুষ আমার বিয়ের একদিন না যেতে আমার উপর এরকম টর্চার শুরু করতেছে, সে মানুষ আমাকে কিভাবে সারা জীবন ভালো রাখবে সেটা আমার ভালো জানা হয়েছে। তো বলে যে কি জানি কয় না, তোকে তুই যতই ইয়ে করস, চালাকি করস, তুই এখানে যাইতে পারবি না, তোকে যেটা আমি বিয়ে করছি এখানে থাকতে হবে। তখন এভাবেই আমি আসলে একটা না প্রায় 2 দিন খাইনি। 2 দিন মানে শুধু একটু চা খাইছি, আর কিছু না, চা খাই আর পানি খাই। তখন আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। তো তখন সোমবার দিন ছিল, সেই
অফিস থেকে লাঞ্চের সময় আসছে, আসার পর সে আসছে আর আমি গোসল করতে গেছি। তো গোসল করতে গেছি, তো গোসলখানার আবার ভিতরে একটা দরজা আছে, মানে একটু বড়, মানে একটা মানুষ কোনো মানে বাইরে হতে পারবে। তখন সে যখন অফিসে থাকে না, তখন আমি ভিতরে মানে চেষ্টা করতাম যে কোন দিক দিয়ে বের হওয়া যায়। তখন আমি ওই বাথরুমের ভিতরে ওই জায়গাটা দেখছি। দেখার পর আমি মানে ওইটার মধ্যে একটা কোমর ছিল, কোমরের উপর দাঁড়িয়ে ওইটার মধ্যে আবার একটা মোড়া দিয়ে আমি দেখছি যে ভিতরে মানে দাঁড়ানোর মতো কোনো পজিশন আছে কিনা। তখন দেখছি যে না, ভিতরে মানে নিচে দাঁড়ানোর মতো একটু জায়গা আছে, মানে একটা পা রাখা যাবে। তখন আমি কি করছি, তখন তো আমি বাথরুমে চলে গেছি, জামা কাপড় নিয়ে গেছি। আমি মানে ভাবছিলাম যে সে যদি এসে পড়ে, তখন আমি এটা ওজো দেখাতে পারবো যে আমি গোসল করতে গেছি। তো সে আসছে, আসার পর আমি তো বাথরুমে ছিলাম, সে আসছে আমি শুনে সে অনেকক্ষণ হয়েছে মনে আসছে। তো আমি মানে চেষ্টা করতেছি এটার উপর ওঠার জন্য, কিন্তু উঠতে পারতেছে না। তো আমি যে মোড়া দিয়েছি, সেই মোড়াটা মানে কোমরটা একটু প্লাস্টিক টাইপের, এটা একটু পিছলে হয়ে গেছে। তো ওইটা মানে স্লিপ খেয়ে আমি পরে মনে করেন পুরোপুরি অজ্ঞান হয়ে গেছি। আর শরীরটা খুব দুর্বল ছিল, আমি খাই নেই, মানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই আওয়াজ পাইছে, আওয়াজ পর সেই দরজাটা ঢাকাইতেছে। তো দরজার সিট কিনেছিল, সেটাও মানে ঢাকাতে এটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমাকে রুমে আইনা, তো একটা ডাক্তার আনছে। ডাক্তার আনার পর ডাক্তার বলতেছে কি ব্যাপার, উনি তো খুবই দুর্বল, ওনাকে একটা স্যালাইন দিতে হবে। তো বলছে ঠিক আছে স্যালাইন দেন। তো ডাক্তার আমাকে একটা স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান আসছে, আমার হাতে স্যালাইন দেওয়া। সে আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বলে দিতেছে। তো সে বললো যে তোমার সমস্যা কি, তুমি খাওয়া দাওয়া করো না কেন, তুমি কি মরে যাবে নাকি? আমি বলছি যে হ্যাঁ আমি মরে যাবো। বলে যে তুমি মরে গেলে আমি থাকবো কি করে? তখন বলছে আপনি কিভাবে থাকবেন সেটা তো আমার জানার বিষয় না, যখন আমি আপনার কাছে ছিলাম না তখন তো আপনি ছিলেন, এরকম বলতেছে। তখন মানে আমি সব কথা তার মানে খুব সে যদি নর্মালি কথা বলে আমি একটু মানে রাগ দেখে কথা বলি। 5-6 দিন চলে যাওয়ার পর সে একদিন রাত করে আসছে। আসার পর আমি শোয়া ছিলাম, মানে ঘুমিয়েছিলাম আবার ছিলাম, মানে এরকম একটা অবস্থা। সে মনে করেন এক ধরনের আমার উপর জোরাজোরি করতেছে, যেরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন যেটা হয়, সেটা ওই দিন মানে ফার্স্ট ওই দিন হয়ে গেছে আপনার অনিচ্ছা সত্ত্বে। হ্যাঁ, আমার অনিচ্ছা সত্ত্বে। সো ইট ওয়াজ রেপ। লিগ্যালি যদি এটা বলি, আইনত এটা হচ্ছে রেপ। হ্যাঁ। এবং অনেকের ধারণা নাই, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে বিয়ে করার পরে এই ধরনের সম্পর্ক এটা রেপ হয় না। কিন্তু বাংলাদেশের নারী নির্যাতন আইন অনুযায়ী আপনারা যদি ইন ডিটেলে যান, তাহলে বিবাহোত্তরও রেপ হয়। এবং স্ত্রীর অনিচ্ছা সত্ত্বে যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাওয়া হয়, তাহলে সেটা রেপের পর্যায়ে পড়ে। এবং এটার জন্য কিন্তু চাইলে স্ত্রী আইনত অ্যাকশনও নিতে পারেন। সো ইট ওয়াজ রেপ অ্যাকচুয়ালি। তারপর সে আমার সাথে জোরাজোরি করে এরকম ছিলেন 3 বার, সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। তো তখন আমি এক পর্যায়ে মানে নিস্তেজ হয়ে গেছি, বাট আমার কোনো হুঁশ ছিল না। তো হুঁশ না থাকার পর সকালে আমি মানে হাঁটতেই পারতেছি না, মানে এরকম একটা অবস্থা। পরে অফিসে যাওয়ার সময় ওই দিন আর আমাকে তালা দিয়ে যায়নি। যেদিন তার আগের দিন যে ফিজিক্যাল হয়েছে, তো তার সকাল থেকে সে আমাকে তালা দিয়ে যায়, দরজা খোলাই ছিল। তো সে আমাকে বললো যে যদি খারাপ লাগে নিচে তার আবার এক বন্ধুর আম্মা থাকে, তো ওনার সাথে গিয়ে কথা বলতে পারবা, আমি ওনাকে বলে যাবো, উনি তোমার সাথে এসে কথা বলবেন। তো তখন আর তালা বাইরের তালা দিয়ে যায় নাই। তো আমি তখন চিন্তা করলাম যে মানে আমার মনে একটা ধারণা আসছে যে যেহেতু এতদিন বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু ছিল না। তখন আমি বাড়িতে চলে গেলাম, মানে আমি বলতে পারতাম যে আমি পারফেক্ট, আমার মধ্যে কোনো ইয়ে নেই। সি দিস ইজ আ সেন্স অফ সোসাইটি, সেন্স অফ ভার্জিনিটি, সেন্স অফ আওয়ার সোশ্যাল এথিক্স। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করবেন এটা। ওকে, তখন ও মনে করতেছে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না, সুতরাং আমি যেভাবে হোক এখান থেকে এসকেপ করলে আমি বলতে পারবো যে আমাদের মধ্যে কিছু হয়নি। এইটা হচ্ছে আমাদের প্রিমিটিভ থট অফ সোসাইটি, মানে একদম প্রাগৈতিহাসিক আমলের একটা ধারণা। আর যখন এটা হয়ে গেছে, ওর মধ্যে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি? হ্যাঁ বল। তখন আমি ভাবলাম যে মানে চলে গেছিলাম, মানে আমি গেট পর্যন্ত চলে গেছি, উপর থেকে নিচে নেমে গেট পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পর মানে দেখেছি আমি মানে আমার হাতে খুব কষ্ট হইতেছে। তো আমি কাঁদতেছি। তখন দাঁড়ান আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কি হয়েছে? আমি বলছি যে না কিছু হয় নাই। বলে তো কাঁদতেছেন কেন? তো আমি বলছি যে না আমার আসলে একটু শরীরটা খারাপ, হ্যাঁ এই জন্য। তো বলে যে আমি কি আপনাকে বাসায় দিয়ে আসবো? তো আমি বলছি যে না ঠিক আছে। তখন মানে আমার কথা শুনে ওই যে তার বন্ধুর আমার কথা বলো, উনি আবার বের হয়ে আসছে। বলে যে কি ব্যাপার ঋতু, তুমি কেন বাইর হয়েছো? তো তোমার নাকি শরীর খারাপ, তুমি বাইর হয়েছো কেন? চলো তো তোমাকে বাসায় দিয়ে আসি। তখন উনি আমাকে ধরে আমাকে রুমে আইনা শোয়াই দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তখন মানে কারো মানে একটা ফোন যে পাবো, মানে কারো কাছ থেকে নিয়ে আমি ফোন করবো, মানে ওইরকম একটা জানি। তখন উনি আবার আসছে কিছুক্ষণ পর, বলে যে তুমি কি তোমার কি খিদা লাগছে বা কিছু খাইবে? আমি বলছি যে না আন্টি আমার খিদা লাগা নাই, আপনি আমাকে একটু গরম পানি করে দেন। বলে যে গরম পানি কি করবা? বলে যে আমি একটু বাথরুমে যাবো। পরে উনি আমাকে একটু গরম পানি করে দিচ্ছে, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। পরে আমি বলছি কি আমার কাছে কি ফোন আছে? বলে যে কেন? বলছি আমি একটু আমার আম্মুর সাথে কথা বলবো, আমার আব্বুর সাথে কথা বলবো, আসলে তাদের কথা খুব মনে পড়তেছে, আমার খুব খারাপ লাগছে, কথা বলে আমার কাছে ভালো লাগে। বলে যে তুমি কিছু মনে করো না, রবিউল তো আমাকে না করছে তোমার কাছে ফোনটা না দিতে। তো আমি তখন ভাবলাম যে বলেও লাভ নেই। তখন ভাবলাম যে যাই হবার হয়ে গেছে, বিয়ে তো একবার হবেই, তো আমার ভাগ্য হয়তো এটা ছিল। আপনি মেনে নিলেন? হ্যাঁ আমি মেনে নিছি। এটা হয়তো মানতই না যদি গত রাতের এই ঘটনাটা না ঘটতো। হ্যাঁ। এবং দেখুন একটা মেয়ের কাছে, আমাদের সমাজে একটা মেয়ের কাছে এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এবং সেন্স অফ দ্য সোসাইটি যেটাকে বলি, আমাদের ধারণাটা এভাবেই দেওয়া হয়েছে ছোটবেলা থেকে যে একটা মেয়ের সঙ্গে এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তার সবকিছু আছে, সবকিছু শেষ। ছেলেটার কথা কিন্তু চিন্তা করা হয় না। এবং দেখুন ও বিয়ে হওয়ার পরেও ফাঁকফোকর খুঁজছে যে যেভাবেই হোক না বের হয়ে যাবে। যখন এটা হয়ে গেছে তখন সে নিজের মনকে বুঝ দিচ্ছে যে না বিয়ে তো একটাই হয় মানুষের জীবনে, ওকে ফাইন। আপনি মেনে নিলেন, নিজেকে বোঝাচ্ছেন। আমি নিজেকে নিজে বুঝাইতেছি। তখন ভাবলাম যে যা হবার হয়ে গেছে। তো এক পর্যায়ে তো এই কয়দিন আমি তার সাথে খুবই মানে খারাপভাবে আচরণ করতাম, বা সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উল্টোটার মানে উত্তর দিতাম। তো আজকে আসার পর আমি রান্নাবান্না করছি,
রান্না বান্না করে তারপর গোসল টোসল করে ঘরটার মুছে টুছে আমি বসে রয়েছি, সে আসলে একসাথে খাবো। তো সে আসছে, আসার পর আমরা একসাথে খাইছি। খাওয়ার পর সে বলতেছে তোমার তো মন খারাপ, চলো আমরা একটু ঘুরতে যাই। তো আমি বলছি কোথায়? বলে যে এখানে একটা নদী আছে, ওইখানে নদীতে বিকেলবেলা সবাই ঘুরতে যায়, তো চলো তোমাকে একটু ঘুরতে যাই। তখন একটা দিক যখন আমি ওকে মন থেকে মেনে নিয়েছিলাম যে আমার যেহেতু বিয়েটা হয়ে গেছে, তখন যা হবার আসো হবে, তখন আমি পুরোপুরিভাবে ওকে মানে ভালোবাসছি, মানে পুরোপুরিভাবে ওর প্রতি দুর্বল হয়ে গেছি। তো তখন আমি ওকে বললাম যে দেখেন আপনি অফিস থেকে ছুটি নিতে পারবেন? তো বলে যে কেন? আমি বলছি আপনি আগে নেন, তারপর আমি বলতেছি। তাকে আমি 3 মাস বাসায় রাখছি। 3 মাস বাসায় রাখছি বলতে মানে যাতে কেউ কিছু বলতে না পারে, বা তার স্বাস্থ্যের দিক থেকে, তার মানে ফেসের দিক থেকে, বা তার সব দিক আচ্ছা আচ্ছা, মানে আপনি তাকে তৈরি করতেছেন আপনার ফ্যামিলির জন্য, যাতে করে আপনি তাকে নিয়ে ফ্যামিলিতে ফেস করতে পারেন। থেকে এরকম বলতেছে, তারা আমার ফ্যামিলি তো কখনো মেনে নিবে না। তখন আমি তাকে মানে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন রকমের রুচিকর, যাতে রুচি হয় খাবার, ওষুধ বা পুষ্টিকর যে খাবারগুলো আছে একটা মানুষ বা ভালো মতোই হওয়ার জন্য, সবগুলোই আনছি। তো 1 মাস যখন হয়ে গেছে, এখন ও তো চাকরি করে না, এখন 1 মাস একটা মানুষ 1 মাস বসে বসে খাইলে কতদিন যায়? আর ওর তো কোনো এক্সট্রা কোনো টাকা নাই। তো আমি কি করছি, ওই যে ঢাকায় থাকাকালীন যে রিয়ার কথা বললাম, তো রিয়ার কাছে আমি ফোন দিলাম। পরে রিয়াকে আমি সব কিছু বলছি, বলার পর আমি বলছি যে দেখ তুই এটা কারোর কাছে বলিস না, এখন আমি একটু সমস্যা আছি, আমার কিছু টাকা লাগবে। তো বলে যে কত টাকা? তা আমি বলছি 10-15 হাজার টাকা হলে হবে। একটা বিকাশ নাম্বার দিয়ে সে আমাকে 15 হাজার টাকা পাঠাচ্ছে। 15 হাজার টাকা পাঠানোর পর আমি তার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খাবার, মানে যেগুলি কাজে আসে বা পুষ্টিকর যে খাবারগুলো, সেগুলো নিয়েছে। যেমন তো তাকে 3 মাস পর পুরোপুরিভাবে হয়ে উঠছে, মানে আমি যেরকমটা চাইছি সেরকমটা হয়ে গেছে। তো 3 মাস পর তখন থেকে মনে করে আমাদের সংসারটা খুবই একটা সুখী সংসার। সেও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। এখন এই ভালোবাসা দিয়ে একটা হ্যাপি ফ্যামিলি আমাদের। তো এর মধ্যে আমি তাকে বললাম যে দেখেন আমার তো বিয়ে কিন্তু 1 বছর চলে গেছে এইভাবে। তো চলে যাওয়ার পর আমি বললাম, 1 বছর পর বললাম যে আমি তো এসএসসি পরীক্ষার তো আমার ভালো একটা রেজাল্ট আসছে, তো আমি ইন্টারে ভর্তি হইতে চাই। এই 1 বছরের মধ্যে আপনি কোনো যোগাযোগ করেননি বাড়িতে? না, কোনো যোগাযোগ করিনি। ওর লেখাপড়া কতদূর ছিল? উনি মাস্টার্স কমপ্লিট করছে। ওকে, রবিউল মাস্টার্স কমপ্লিট করা। ওকে, বাচ্চাদের পড়ার জন্য তো অন্তত আমার কিছু জানা দরকার। বলে যে না, সেটা যতটুকু জানা অতটুকুই এনাফ। তো আমি বলছি ঠিক আছে, এখন সে যেভাবে বলতেছে সেভাবেই। তো এভাবেই চলতেছে। 1.5 বছর চলে যাওয়ার পর তখন আমি হঠাৎ মনে করেন আমার ফিউর হচ্ছে না প্রায় 2 মাস ধরে। জি। তো আমি একটু টেনশনে আছি। তো তারপর হচ্ছে তখন আমি একটু টেনশনে পড়ে গেছি। তখন আমি ওকে জানাইনি। তো না জানানোর পর আমি নিজে একটা ডাক্তারের কাছে গেছি। তো বলে যে আপনি তো প্রেগনেন্ট। তো আমি বললাম না, এটা সম্ভব না, আমি এখন এই মুহূর্তে বাচ্চা নিতে চাই না। আচ্ছা। তো বলে যে কেন আপনাদের? বলে যে আপনি কি বাচ্চা আছে? আর আমি বলছি না, আমাদের বাচ্চা নেই, তো এটা প্রথম, তবে আমি এখন বাচ্চা নিতে চাই না। তো বলে যে এটা আপনার হাজবেন্ড জানে? তখন ও কিন্তু এটা জানে না। তো আমি বলছি যে হ্যাঁ, এটা ও জানে, ও নিতে চাচ্ছে না। তো আমি বলছি যে তাহলে, তো বলে যে তাহলে এটা যদি রাখতে না চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অ্যাবর্শন করতে হবে। বলছে আপনি এড্রেসে চলে যান, ওনারা যা করার করে দিবেন। মানে এটা করার পরে একটু অসুস্থ ছিলাম, পরে এভাবে চলতে ভালোই আছি, ভালোই। তারপর আমি আবার প্রেগনেন্ট। সেকেন্ড টাইম কনসিভ করলেন? হ্যাঁ, করার পর তাই সেটা আমি তাকে জানাইছি। প্রথমবার কথা আমি তাকে জানাইনি। দ্বিতীয়বার যখন হয়েছে তখন আমি তাকে জানাইছি। তখন আমার 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে যাওয়ার পর তো বলছে না, আমি তো এখন বাচ্চা চাইতেছি না, কারণ আমি তোমাকে তো এখন আমাদের বাড়িতে নিয়ে যাইনি। এখন যদি বাচ্চা হয়ে যায় তখন মানুষ কি বলবে? আমি এখন বাচ্চা, তুমি যেটা যা করো তাড়াতাড়ি করো। তখন ডাক্তারের কাছে আসছি, ডাক্তারের কাছে আইসা তো আবার ওই ভাবি আমার বলছে যেটা হোমিও ডাক্তার আছে, ওইখানে গেলে হোমিও কিছু ওষুধ দিলে ওইটা নাকি হয়ে যায়। আপনি এটাকে অ্যাবর্শন করেছেন না করেন নাই? করিনি। সেকেন্ড টাইমটা কি আপনার বেবি? হ্যাঁ। ওকে, তারপর? হ্যাঁ, তারপর যাই হোক, এটা অনেকবার করছি। তো ট্রাই করছেন অ্যাবর্শন করার জন্য? হ্যাঁ, অনেকবার ট্রাই করছি, কিন্তু হয়নি। মানে এটা করতে গিয়ে আমি নিজে মরে যেতেছি। তো পরে তারপর যাই হোক এটা হয়ে তখন থেকে সে আমার উপর মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তারপরে সে আমাকে বিভিন্ন রকমের মানে এক কথা 2 কথা ভালো কথা বলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, আর আমার বাপ মা নিয়ে সে আমাকে গালিগালাজ করে। তো করার পর চেঞ্জটা দেখলেন শুধু কনসেপ্টটা করার পরেই? হ্যাঁ, কনসেপ্ট করার পরে চেঞ্জটা দেখি। তারপর ওই আমরা যে রুমে থাকতাম, যেখানে থাকতাম সেখান থেকে পানিটা নিয়ে যে আনতে হয় সেটা একটু দূরে, ঠিক আছে? তো আমার বেবি যখন 7 মাসের প্রেগনেন্ট আমি, তখন মানে বালতি ভরে মানে অনেক বড় বড় বালতি ভরে ওইখান থেকে পানি আনতে হয়। তো সেটা আমার জন্য খুবই বিপজ্জনক। সব যে দেখে সে বলে যে তুমি এই কাজ করো কেন? মানে সে আমার সরকার দিয়ে বিভিন্ন রকমের জামা কাপড় বা তার শার্ট প্যান্ট মানে এগুলো ধোয়াইতো, বা এখন যেগুলো আমার জন্য করা উচিত না সেগুলো করাইতো। তো আমি এক রকমের করতাম, সব কাজ করতাম। তো করার পর যখন 8 মাস হয়ে গেছে তখন সে আমাকে বলছে যে পরীক্ষা করে দিয়ে, মানে যেটাকে মানে পরীক্ষা করলে হয় জানার জন্য। তো আমি বলছি তুমি কি হইলো খুশি? বলে আমার ছেলে চাই। তখন আমি বললাম যে এটা তো যদি ছেলে না হয়, বলে যে ছেলে না হলে যদি মেয়ে হয় তাহলে মেয়ে হলে মেয়ের বিয়ে টাকা আমি দিতে পারবো না। তখনই সে মানে মেয়ের বিয়ের প্রসঙ্গে কথা উঠেছে যে যখন বিয়ে দিবে তখন মেয়ের বিয়ে টাকা সে দিতে পারবে না, আমার বাবার বাড়ি থেকে দিতে হবে। আর মেয়ে যদি হয়, মেয়ে সুন্দর হতে হবে, ফুটফুটে হতে হইব। মেয়ে যদি কালো হয় তাহলে সে মেয়ে কখনই সে রাখবে না, সে পালক দিয়ে দিবে। ছাগল নাকি? সরি ফর দিস ওয়ার্ড, মানে আমি এই ওয়ার্ডটা অনেক উচ্চারণ করাটা ঠিক হচ্ছে না, বাট এটি আমার এক্সপ্রেশন, ভেরি জেনুইনলি ভিতর থেকে যেটা আসছে, এবং এটা কোনো প্রকার এডিট না হয়ে অনেক জায়গা আমি চাই। ওকে, বলেন। তারপর কি হয়েছে, তো আমি গেলাম, আমার ওই ভাবিকে নিয়ে গেলাম। তো উনি বলছে যে মেয়ে হবে। তো দেওয়ার পর বলতেছে মেয়ে হবে। তখন যখন ওকে জানাইছে তখন সে আমার উপর খুব রাগ করছে, মানে আমাকে মানে আমি পারে না, মানে মারবে না তো বেশি বুঝতে পারতেছে না। তো পরে মাস্টার্স পাস ছিল, রাইট? হ্যাঁ, এটা তোর জানা উচিত। ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা তো মেয়েদের উপর নির্ভর করে, সম্পূর্ণই ছেলেদের উপরে। তবে সে আমাকে তখন
সে তখন বলতেছে, যখন শুনছে যে আমার মেয়ে হবে, তখন সে আমার বাড়িতে আস্তে আস্তে যোগাযোগ করার চেষ্টা করতেছে। তখন সে আমাকে প্রথমে আমার আম্মুর কাছে ফোন দিচ্ছে। তো আমার আম্মু এটা সে নিজে ফোন দিয়েছে? হ্যাঁ, সে নিজে ফোন দিছে। আচ্ছা, তো ফোন দেওয়ার পর সে বিস্তারিত জানো যে যা হয়ে গেছে, এখন আপনারা মেনে নেন। তখন আমার আম্মু এটা অ্যালাউ করে নাই যে আমার মেয়েকে পাঠিয়ে দাও, তোমার আসার দরকার নেই, আমরা আমার মেয়েকে অ্যাকসেপ্ট করবো, কিন্তু তোমাকে তো আমরা অ্যালাউ করবো না। তখন আসে আমার আব্বুকে ফোন দিছে। আমার আব্বুকে ফোন দিছে, আমার আব্বুর কাছে সে খুব কান্নাকাটি করছে, আমিও খুব কান্নাকাটি করছি। করার পর আমার আব্বু বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তো সে বলতেছে দেখেন ঋতু তো মানে আপনার প্রেগনেন্ট বা ওর তো বেবি হবে, এখানে তো দেখাশোনার মতো করার মতো কেউ নেই, এখন আমাদের বাড়ি তোকে নিয়ে যেতে পারি নেই, তো এখানে কে দেখবে, আপনারা যদি চান তাহলে ও প্রথম বাচ্চাটা আপনাদের এখানে হোক। তো আমার আব্বু বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তখন আমার আব্বুর আসার সময় হয়েছে, তো আমার আব্বু আসবে, তো বলছে ঠিক আছে আমি বাড়িতে যাই ঋতুর আম্মুর সাথে কথা বলে দেখতেছি। তো দেশে বা আমার আব্বু বাড়িতে আসছে, আমার আম্মুর সাথে কথা বলে আমার আম্মু কোনো রকম মানানোর পর তো আমরা গেলাম। এর আগে এখানে একটা ঘটনা হয়েছে যে আমি যে বললাম না যে একটু দূর থেকে পানি আনতে হয়, তো আমি বললাম যে আমরা এখানে থাকবো, টাকা দিয়ে থাকবো, আমরা তো এখানে মানে টাকা ছাড়া থাকতেছে না, তাহলে তুমি একটা ভালো দেখে একটা রুম নাও যেখানে পানিটা নিয়ে একটু কাছে পাওয়া যায়। তো আমি এখানে থাকবো না, তো বলে যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে হবে। তখন থেকে সে আমাকে তুই করে ব্যবহার করে, তুই সেখানে থাকতে হবে, আর না থাকলে তুই চলে যা। আমি বলছি আমি এই অবস্থায় কোথায় যাবো? তখন এক কথা দুই কথা আমি বলছি যে মানে একটু বেশি হয়ে গেছে, আমি এখানে থাকবোই না, আমি এখানে চলে যাবো, আমি কি এখানে টাকা ছাড়া থাকেন কি? তখন সে আমাকে অফিস থেকে দুপুরবেলা খাইতে আসছে, তার কোমরে একটা বেল্ট ছিল, সে বেল্ট দিয়ে এই প্রেগনেন্ট অবস্থা আমাকে খুব মারছে। কেউ এসে আমাকে ধরে নাই, দরজা বন্ধ করে সে আমাকে খুব মারছে। মারার পর আমি শুয়েছিলাম, তো আমি শুয়ে থেকে উঠতে পারতেছি না। তো ওই ভাবিটা আসছে, আইসা ভাবিটা মানে উনি ছিল না, রবিউল ছিল না। তো শুধু এই মেয়ে সন্তানকে কেন্দ্র করেই আপনাদের মধ্যে এই ধরনের আচরণ? হ্যাঁ। তখন আমার বেবি হওয়ার এক সপ্তাহ আগে আমাকে বাড়িতে দিয়ে আসার পর বাড়িতে যাওয়ার পরে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? এতদিন পরে বাড়িতে গেলেন, কয় বছর পর বাড়িতে গেলেন? এই তো 3 বছরের মাথায় বাড়িতে গেছি। 3 বছরের মাথায় ওই যে আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেল, এটা তো কিডন্যাপ, অফকোর্স কিডন্যাপ। এবং তারপরে 3 বছর ধরে এইরকম একটা মানুষের সঙ্গে থেকে বাড়িতে সবাই আমাকে দেখতে আসছে, মনে করেন বাড়িতে গ্রামের বাড়িতে যেটা হয় আর কি, বিশেষ করে তো যা হওয়ার সবাই নানান কথা বলতেছে। যাই হোক পরে ওকে দেখছে, দেখার পর ওনাদের পছন্দ এখন না হলেও মেনে নিতে হবে, কারণ আপনার বাবু চলে আসছে পেটে। চলে আসছে। হ্যাঁ, তখন আমাদের বাড়িতে যেমন আমরা বৃহস্পতিবারে গেছি, তো উনি শুক্রবারে চলে আসছে, ওনাদের বাড়িতে চলে গেছে। ওনাদের বাড়িতে যাওয়ার পর আমার আব্বু বলছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের ফ্যামিলি জানতে। তো ওনাদের ফ্যামিলিকে জানাইছে, জানার পর ওনার ফ্যামিলি বলছে ঠিক আছে সমস্যা নেই, আমরা নিয়ে আসবো, বেবি হওয়ার পর আমরা বেবি আবার বেবি মাকে দুজনকে একসাথে নিয়ে আসবো। তো আমার আম্মু মানে ও এমন একটা মানুষ যে মনে করেন যদি কাউকে ওর ভালো লাগে তাকে এমন ভাবে সে বশ করবে যে মানে ও চায় যে মানে ও মনে করে যে ওর মানে যেমন আমাকে দ্বারা যদি ওর কোনো উপকার আসে বা ওর কোনো কাজে লাগে, যে আমাকে এমন ভাবে বশ করবে যে আমি ওকে ছাড়া কোনো কিছু বুঝবো না, মানে হ্যাঁ এরকম একটা টাইপের ছিল। তো ও আমার আম্মুর সাথে কথাবার্তা বলতে বলতে আমার আম্মুকে মনে করেন খুবই ইমোশনাল করে ফেলছে। আমার আম্মু বসতে গেলেও ওকে ঢাকে, মানে শুইতে গেলে ওকে ডাকে, মানে এরকম একটা অবস্থা। এখন আমি যে ওনার মেয়ে এটা আমার আম্মু ভুলে গেছে। তো পরে কি যাই হবে, তো আমার আম্মাকে বলে গেছে যে বাচ্চা যদিও মানে চেষ্টা করার জন্য যে নর্মালি বাচ্চাটা হওয়ার জন্য, সিজারে যেতে পারছে না। তো সে যাওয়ার সময় আমার আমাকে একটা কথা দিয়ে যায় নাই কোনো মানে বাচ্চা হলে বা কি আসে বিষয়। তো যেদিন আমার বাচ্চা হওয়ার আগের দিনই মানে আমার বাপের ব্যথা শুরু হয়েছে, সেদিন আমি জানাইছি যে দেখো আমার এরকম অবস্থা, তুমি আমি একটু ফোন টোন দিও। বাচ্চা হওয়ার পরে কি সঙ্গে সঙ্গে জানছে? হ্যাঁ না, সঙ্গে সঙ্গেই জানছে, যেটা আমাদের বাড়ি থেকে সে জানাইছে, কিন্তু সে তার মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমাকে একটাবার ফোন দিল না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আচ্ছা। তো আমার ব্যথা দেখে আমার আব্বু খুবই কান্নাকাটি করতেছে। তো আমার আব্বু বলতেছে আমার মেয়েকে আমি এভাবে রাখবো না, আমি হাসপাতালে নিয়ে চলে যাবো। তখন সে আমাকে হাসপাতালে নিয়ে সিজার করাছিল। সিজার আমার বেবিটা হয়, তো বেবিটা হওয়ার পর আমার বেবি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো হওয়ার পর আমার আব্বা জানাইছিল ওনারে যে তোমার মেয়ে হয়েছে। ও আমার আব্বাকে বলে যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। প্রথম কোশ্চেন ছিল এটা। হ্যাঁ, মেয়ের মা সুস্থ আছে বা মেয়ে সুস্থ আছে সেটা জানতে চাই, সে প্রথমে জানাইছে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বু এখানে এটা মানে রেগে গেছে যে এটা কেমন কথা যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বু ওর সাথে মানে এরা করে 2-3 কথা বলে না। তখন আমার সাথে যোগাযোগ হয়েছে, সে আমার সাথে কথা বলেন, আমি তো হাসপাতালে ছিলাম। তো তখন কোরবানি ঈদের 5 দিন আগে আমার মেয়ে হয়েছে। তো কোরবানি ঈদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর মনে করেন সে ছুটি পেয়েছে। তো ছুটি মানে কোরবানি ঈদের মেয়ে হওয়ার 2 দিন পর সে বাড়িতে আসছে। আচ্ছা। বাড়িতে আসার পর সে আমার মেয়েকে একবার দেখতে আসেনি, সে বাড়িতে চলে গেছে। তো আমি তাকে বারবার ফোন দিই যে মেয়েকে দেখে আসার জন্য সে বলে যে না আমি একবার ঈদের পরে গিয়ে মেয়েকে দেখে আসবো। তো আমি বলছি মানুষ মেয়ের মানে বাচ্চা হইলে বা বাবু হইলে মানুষ সঙ্গে সঙ্গে তার মেয়েকে আগে দেখতে আসে, বা ছেলে হোক মেয়ে হোক যেটা হোক আগে দেখতে আসে, কিন্তু তুমি তো আসলা না। বলে যে আমার যদি আমি কেন যাইনি তুই জানোস আমি কেন? বলে যে আমার যদি ছেলে হইতো না আমি গরু জবাই করে সবাইকে নিয়ে ফুর্তি করতাম, কিন্তু মেয়ে হয় না দেখে আমি মেয়েকে দেখতে জানি। সে আমাকে ডিরেক্টলি ভাবে বলছে। তো বলার পর আমি তখন খুব কান্নাকাটি করছি, আমি কেমন কথা এটা আবার। তো বলছি ঠিক আছে তোমার আসতে হইবে না। তো আমাদের ঈদের পরে এখন তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে, এখন একটা আনুষ্ঠানিকতার দরকার, বাড়িতে প্রথম যাবো। এখন আমার বাবা চাইতেছে যে আমার যেহেতু প্রথম মেয়ে, আমাদের বাড়ির প্রথম মেয়ে, তার যেহেতু বিয়েটা ওইভাবে হয় নাই, তো আমরা একটু ছোটখাটো একটা আনুষ্ঠানিকতা করি। তখন তো ওর ফ্যামিলি থেকে বলছে ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই। তো ওর যে মানে প্রথম যে আমাদের বাড়িতে আসছে মেয়ে দেখার জন্য, আমার মেয়েকে দেখার জন্য, তো সেখানে আমার মানে দাদিরা ছিল বা নানুরা ছিল। তো বলছে যে মানে মেয়েকে যখন কোলে নিয়েছিল তখন বলছে যে মানে দাদিরা বলতেছে যে মেয়েকে কোলে নেওয়ার আগে মেয়ের হাতে কিছু দিতে হয়। তো সে বলতেছে আমার কাছে কিছু নাই, সে সবার সামনে বলতেছে। আমি বলছি তোমার কাছে 10 টাকাও নাই? বলে যে না আমার কাছে 10 টাকাও নেই। তখন আমি তাকে ইশারায় তার পকেটের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে দিছি। তো বলছি ঠিক আছে তুমি মেয়ের হাতে দাও। তো সে মেয়ের হাতে এটা দিছি, দেওয়ার পর তো খাওয়া দাওয়া করে সেই টাকাটা নিয়ে বাবা হয়ে কিছু দিতে হয়। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের মানে দাদিরা বলে আপনাদের কাস্টম, সেটা আপনাদের নিয়ম এটা। হ্যাঁ, যে বাবা মানে প্রথম বছর মুখ দেখার জন্য এটা কিছু দিয়ে দেখতে হয়। আচ্ছা আচ্ছা। তো তখন সে বলছে আমার কাছে তো টাকা নেই। তো বলছি তোমার কাছে 10 টাকা নাই? বলে যে না আমার কাছে তো টাকা নাই, আমি খরচ করে ফেলছি। তো বলছি ঠিক আছে। তো আমি তার পকেটে 1000 টাকার একটা নোট দিয়ে দিই। তো আমি সেটা সে মেয়ের হাতে দেয়। সে খাওয়া দাওয়া করার পর মেয়ের মানে যাওয়ার সময় সে মেয়ের হাত থেকে টাকাটা নিয়ে চলে গেছে।
আমি তো সেটা জানি না। তখন আমি যখন তার সন্ধ্যার সময় মানে দেখতেছি যে ওর হাতে টাকা নেই, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার ওর হাতে টাকাটা কোথায়? বলছে আমি কি জানি, এটা তো ওর আব্বুর কাছে ছিল, মেয়ে কে নিছে। তখন আমি ওর ফোন করছি, কি ব্যাপার মেয়ের হাতে টাকা কই? বলে যে আমি নিয়ে আসছি, আমার হাত খরচের টাকা নেই। তো পরে যাই হোক আমি আসবো না কাঁদবো, আমি ঠিক বুঝতে পারছি না। Such a stupid you are. আমি জানি না এগুলো কতটুকু সত্যি, বাট if you really like this kind of husband, you don't have any potentiality to be a husband. Believe me. বাপ হওয়ার তো যোগ্যতাই নাই, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। হ্যাঁ বলেন। পরে তো ওদের বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকতা ওদের দরকার। এখন আমার আব্বু বলতেছে যে এখন মানে আমাকে কিছু দিবে, এখন ওনাদের কোনো কিছু চাহিদা আছে কিনা। তো যখন সে আমাকে বিয়ে করার কথা বলছে, তখন আমি তাকে বলছি যে আমাকে বিয়ে করতে হলে শ্বশুর বাড়ি পাইবা না, কিন্তু শ্বশুর বাড়ির কোনো কিছু আশা করতে পারবে না। তখন সে আমাকে বলছে একটা কথা যে আমি তোমাকে চাইছি, তোমাকে পাইছি, আমার কিছু লাগবে না। ইনফ্যাক্ট যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে সেটাই বলবো, হ্যাঁ এছাড়া কোনো ইয়েও নাই। হ্যাঁ তখন সে এখন যেহেতু আমার আব্বা যেহেতু এখন একটা আনুষ্ঠানিকতা ইয়ে করতেছে, তখন সে অনেক কিছু চেয়ে বসছে। রাইট, সেই এখন বলতেছে যে আমার যৌতুক যেটাকে বলে। যৌতুক যেটাকে বলে, তো তার একটা ঘর দিছে, অনেক বড় একটা ঘর দিছে, যেটার 4টা রুম। তো তাদের রুমে কোনো কিছু নেই। এখন মানে বলছে ফার্নিচার লাগবে, তাদেরকে এক ঘরের পানিতে দিতে হবে, এক ঘরে। হ্যাঁ এক ঘরের পানিতে দিতে হবে। তো আমার আব্বু সেটার মানে রাজি ছিল, যেহেতু ওনার প্রথম মেয়ে, তো যা চাইবে তাই দিবে। এখন ফ্রিজ থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এভরিথিং যত কিছু আছে সম্পূর্ণ কিছু দিছে। তো এরপরে ওর আব্বা আমা বলছে যে মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসবে বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসবে, তখন বলবে যে মেয়ের সাথে কিছু নেই, বা সোনা দানার ব্যাপারে যেটা বলছে। তো আমার বাবা কি করছে, আমাকে প্রায় 5.5 ভরি স্বর্ণ দিছে। তো যা কিছু আছে সব দিল। তারপর সে আর মানে প্রাইভেট চাকরি করবে না, তার ভালো লাগে না, সে একটা সরকারি চাকরি করবে। এটা আপনার বাপকে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, তো আমার আব্বু এখন সরকারি চাকরি করতে গেলে একটা মোটা অ্যামাউন্ট দরকার। তো আমার বাবার একটা ভালো বন্ধু ছিল, উনি একটা সোনালী ব্যাংকের একটা পোস্টের কর্মকর্তা ছিল। তো ওনাকে বলার পর ওইখানে 3 লক্ষ টাকা ঘুষ দিতে হইব। তো 3 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আমার আব্বা তার ওনাকে ডিরেক্টলি বলতে পারে না, এখন আমার কাছে বলছে, আমার কাছে বলে না, আমার আমার কাছে বলছে, আমার আম্মা আমার কাছে বলছে। তো আমি ওর কাছে বলছি, ও বলে যে তোমার আব্বারা বলো এখন একটু ম্যানেজ করে দিতে, আমি পরে দিয়ে দিব। তা আমি বলছি যে দেখেন আপনাদের জামাইয়ের কাছে তো এখন টাকা পয়সা নেই, আপনি একটু ম্যানেজ করে দেন, ওর হাতে টাকা হলে দিয়ে দেবে। তারপর আমার আবার দিল। তারপর ওই টাকাটা কখনই সে ফেরত দেয় নাই। তাকে একটা চাকরি পাই দিছে, সে টাকা আর কখনই সে ফেরত দেয় না। ফেরত না দেওয়ার পরে এইভাবে চলে গেছে। এখন সে বিভিন্ন ভঙ্গিতে মেয়েদের দিকে তাকায়। তো আমাদের বাড়িতে আমার চাচাতো বোন আছে, জ্যাঠাতো বোন আছে, তাদের সাথে বিভিন্ন রকমের। তো তারা আমাকে বলে যে আফু দুলাভাই এমন কেন, এরকম করে কেন? বলতে থাক, তোরা একটু দূরে থাকিস, তোরা কিছু বলিস না। তো সে আমাকে এরকম করে বলে যে তো একবার সে তার বন্ধুর বিয়ে, তো আমাদেরকে দাওয়াত দিচ্ছে, তখন আমি শাড়িটি পরে বিয়েতে যাবে যায়। তো তার বন্ধুরা সবাই আসছে, আমরা একসাথে যাবো। তো তার এক বন্ধু বলতেছে ভাবি আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমাকে কথা কেন বলছে, সে আমাকে আর নিলই না ওইখানে। তো আমাকে শেখ বলে যে তোমাকে আর লোকে কেন সুন্দর বলবে। তা আমি বলছি তো তুমি যে নিজে শার্ট প্যান্ট পরে নিজে আমাকে বলে যে মেয়েরা তোমাকে লাইক করবে কিনা, তখন আমার কাছে খারাপ লাগে না? তখন আমি 100 বার বলতে পারবো আমি ছেলে, সেজন্য তুমি বলবো নাকি? তো তারপর কি হয়েছে, সে একবার তো আমার বোন একটা ছেলের সাথে রিলেশন করতো, সেই আমার বোনের রিলেশনটা আমি মানতে পারতেছে না। কারণ আমার বোন যে ছেলের সাথে রিলেশন করতো সে আরো একটু হাই কোয়ালিটি, মানে সে মনে করেন বিদেশে থেকে পড়াশোনা করে। তো সে আরো একটা হাই কোয়ালিটি, মানে সে চাইতেছে না যে আমার বোন আরো মানে তার চেয়ে একটু উপর লেভেলের একটা ছেলেকে মানে পছন্দ করুক, বা সেটা কেউ মেনে নিক, বা এরকম উপর লেভেলের কোনো ছেলে আমাদের বাড়ির জামাই। তো তারপর আমার বোন যে ছেলের সাথে সম্পর্ক করতো, সে ছেলে কি নাম্বারটা কিভাবে পাইয়া সে ছেলের সাথে আমার হাজবেন্ডে বলছে যে আপনি যে মেয়ের সাথে কথা বলেন, আপনি জানেন তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, আমার মেয়েকে দেখা দিতেছে। তখন বলছে সে বিশ্বাস করে না। তো বলছে ঠিক আছে আমি প্রমাণ চাই। তখন সেই কি করছে, দেখাইছে, আনসার তো আমার মেয়েকে ওই ছেলের সামনে নিয়ে গেছে। তিনি আমার রবিয়াল বলতেছে যে হাবিবা তোমার আম্মুর নাম কি, তোমার আঙ্কেলের কাছে বলো। তো সে আমার বোনের নাম বলে দিচ্ছে, কারণ আমার বোনকে সে চিনে। আমার বোন নাম বলেছে যে আমার আম্মুর নাম এটা। তো বলে দিচ্ছে, এখন সে তো বিশ্বাসই করবে, যে বলে যে এখন সেই মানে আমার বোনের হাজবেন্ড হচ্ছে সেই, আমি কেউ না। মানে ওই ছেলের সাথে সে এরকম ভাবে বলতেছে যে আমি তার হাজবেন্ড। আমি পর ওই ছেলে তো বিশ্বাস করে ফেলছে। এখন ওই ছেলে আমার বোনের সাথে মনে করেন সম্পর্কে একটা বিচ্ছিন্ন অবস্থায়। তখন আমার বোন আমাকে, মানে ও কি বয়ফ্রেন্ড ছিল আপনার বোনের? হ্যাঁ আমার বোনের বয়ফ্রেন্ড ছিল। চিন্তা করুন অবস্থা। তারপর আমার বোন আমার কাছে বলে জাফু এরকম দুলাভাই এটা কি করলো। তখন আমি বললাম যে ঠিক আছে তুই ছেলের নাম্বারটা আমাকে, আমি সব বলতেছি। তখন আমি ছেলেকে মনে করো ছেলেকে ক্ষমাটা আমার চাইছি। তখন আমি বললাম যে উনি এরকমই, আপনি ওনার কথা বিশ্বাস করেন। তারপর সেই আমার বোনের সম্পর্কটা কোনোভাবে টিকতে দিবে না। সে কি করছে, মনে করেন আমার বোনের যে ইমো আইডি ইউজ করতো, তো সেই ইমো আইডি সে হ্যাক করে ফেলছে। মেসেজ করবে, সে সবকিছু দেখে। তো আমার বোন হয়তো ওই ছেলের সাথে কিছু সিক্রেট কথা বলছে, সেগুলো দেখছে, কিছু ফ্রিক ফাটাইছে, সেগুলো দেখে ফেলার ফলে সে আমার বোনকে ব্যাকলিং করতেছে যে তুমি এটা কি করতেছো, আমি তোমার আব্বুর কাছে সবকিছু বলে দেবো। তখন আমার বোন একটু ভয় পেয়ে গেছে, বলে ওই ছেলের সাথে কাছে নামে আমি তোমার মামলা দিব, যে নারী নির্যাতনের মামলা। কারণ তোমাদের যে মেসেজ তুমি পাঠাইছো এগুলো দেখে আমি দেখাই মামলা দিব, তোমার আব্বুর কাছে বলতেছি, তোমার আম্মার কাছে বলতেছি। তো আমার বোন ভয় পেয়ে গেছে। আমার বোন ভয় পেয়ে গেছে, আমার বলছে। বলার পর আমি সাথে সাথে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে চলে আসছি। আসার পর ও আসছে, আসার পর আমি বলতেছি তুমি এসব কি করতেছো, তোমার বোন একটা অন্যায় কাজ করতেছে, এটা আমি বাধা দিতেছি, এটা আমি খারাপ কিছু করতেছি না। তখন কি করছে, সে আমার সবার সামনে মেসেজগুলো দেখাচ্ছে, সেটা আসলে দেখার প্রয়োজন পড়ে না। তারপর দেখেছি, তারপর আমার আমার বোনকে আমার মেজো জ্যাঠা খুব মারছে এই মেসেজগুলো দেখে। মানে এখন ওরা তো জানে একটা ছেলের সাথে রিলেশন আছে, এখন এগুলো দেখে ছেলের সাথে রিলেশন কেন, এগুলো দেখে খুব মারছে। এটা তো আরো খুব সুন্দর করে ওয়াইজলি এটাকে সমাধান করা যেতে পারতো, নিজের ঘরের খবর চারদিকে জানাই দেওয়ার কোনো মানে তো নাই। তো তারপর কি করছে, তারপরে সে থামে নাই। সে বলতেছে তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি কিন্তু ওই ছেলের নামে মামলা করে দিব। এমনকি আমি সবকিছু কথা বলি। এই অধিকারটা খাটাই কিভাবে, আমি তো বুঝলাম না। মানে এটা এটা আমার বোনের সাথে হয়েছে। এখন আমার বোন আসলে ওই ছেলেকে হয়তো প্রচন্ড ভালোবাসে, সেই জন্য আসলে ক্ষতি চায় না, সেজন্য বলছে ঠিক আছে আপনি কি বলেন। এখন আমার বোন ওকে অফার করছে যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করবে। দাঁড়ান 1 মিনিট, কাকে অফার করছে? আমার বোনকে। কি অফার করছে? আমার হাজবেন্ড। আর ইউ শিওর? অবশ্যই, আমি একটা ভিডিও ছিল, সেটা আমি নিজেও দেখছি।
কিসের ভিডিও? এটা জাস্ট এমনিতেই মানে কিস টিস করছে। আপনার বোনকে? হ্যাঁ। সে ভিডিওটা কে করছে? সেই করছে। করে আপনাকে দেখাইছে? আমাকে দেখাইছে। তখন আমাকে দেখা নাই, আমি ওই অবস্থায় আমি ওইখানে চলে গেছি। আচ্ছা, ঘটনাটা শুনি কি হয়েছে? তখন সে আমার বোনকে বলছে আমার বোন আসলে রাজি হয়নি। রাজি হয়নি মানে ব্ল্যাকমেইল করছে যে তুমি যদি মানে এটা ইয়া করো, মানে ওনার কথা না শুনে, রবিলের কথা যদি না শুনে তাহলে সেই ওই ছেলের নামে মামলা করে দিবে, মানে নারী নির্যাতনের মামলা করে দিবে, এমনকি সে তার সবকিছু ওকে আছে, শুধু একটা ফোন যাবে মামলা হয়ে যাবে, তাকে বাড়ি থেকে তার ফ্যামিলি সহ তাকে নিয়ে যাবে, এরকম একটা দেখেছে। সেখানে বসে আমার বোন তো মনে করেন এখন একটা দুটান অবস্থা হয়ে গেছে। তখন তো যা হওয়ার হয়েছে, তখন আমি হঠাৎ মানে কোন একটা কাজে অফার করেছে, আপনার বোন সেটা রাজি হয়েছে? প্রথমে রাজি হয়নি, সে আমার বোনকে অনেক ভয়টাই দেখাইছে। তো আমার বোন এটার জন্য খুব কাঁদছে আরো। সে আমার বোন মনে করেন একটু ঘটনা যখন আমি ছিল, ওর বয়স তখন 16 বছর। সি দিস ইজ অ্যানাদার কেস, যেটা ওর ক্ষেত্রেও হয়েছে। যখন ওর বয়সটা ছিল 16 বছর, একইভাবে ব্ল্যাকমেইল করেছে। এই ছবলটা ঠিক ওর আপন বোনের ক্ষেত্রেও মেরেছে। হ্যাঁ, তারপর তখন আমার বোন মানে এটা হওয়ার পর ও নিজের হাত সব কেটে মনে করেন করে ফেলছে, মানে সুইসাইড করতে গেছে আমার বোনে। মানে বোনের সঙ্গে আপনার হাজবেন্ড এটা হয়েছে? হ্যাঁ, না হয় নাই, শুধু এমনিতে মানে যেটা হয় আর কি, আমি আর এটা ও ভিডিও করছে। তো তখন আমি ওই অবস্থায় ওইখানে চলে ওদেরকে ওই অবস্থা দেখে ফেলছি। দেখে ফেলার পর ও তখন আমার বোনকে তো ছেড়ে দিচ্ছে। তারপর আমার বোন আমাকে জড়াই ধরে কাঁদতেছে, খুব কান্নাকাটি করে এসব কথা বলতেছে। তখন আমি যখন বলছি যে তুমি এসব কিছু করতেছো, আমি এখনই সবাইকে জানিয়ে দেবো, তখন আমাকে বলে যে তুই যদি বলস, আমি বলবো যে তুই তোর বোনকে আমার কাছে দিয়ে গেছিস। ও আমাকে বলতেছে, তখন আমি তো এবার কি বলবো এখানে, আমার তো আর কিছু বলার নেই। আমি বলছি তুমি আমাকে এবার ব্ল্যাকমেল করতে পারো না। বলা যে অবশ্যই করবো, তুই যদি এটা কারোর কাছে প্রকাশ করতে চাস, আর তোর বোনের ভিডিও আছে সেটা আমি কি জানি নেটে ছেড়ে দিব, আর তুই যদি কোনো কিছু করতে চাস, কারোর কাছে বলতে চাস, তো আমি তোকে উল্টা ফাঁসিয়ে দিব। আপনাদের বাড়িতে হচ্ছে? আমাদের বাড়িতে হয়েছে। তখন আমি কি, তখন আমার বোনে আমার বাবা কোথায় ছিল সেই সময়? বাবা নানুদের বাড়িতে ছিল। আপনার বাবা মা? আমার আব্বা বাড়িতেও ছিল, দেশের বাড়ি ছিল, আর আম্মা নানুদের বাড়িতে ছিল। তখন আমি বাড়িতে ছিল। বড় ভাইরা কোথায় ছিল? বড় ভাই বাইরে থাকে। দেশের বাইরে থাকে? মানে আপনাদের বাড়িতে আপনার দুই বোন ছাড়া কেউ নাই? না, আমার ছোট একটা ভাই আছে, ও হাবিসিতে পড়ে। তার মানে আপনাদের বাড়িতে শুধুমাত্র আপনারা দুইজন? হ্যাঁ। আর আপনার মেয়েটা? দাদু ধরেন আমাদের তো নতুন বাড়ি পুরান বাড়ি যেটা বলে, দাদুরা পুরাতন বাড়িতে থাকে আর আমরা নতুন বাড়িতে। তো দাদু কাজ টাজ করে চলে যায়, তো সবসময় থাকে না। ওকে, তারপর? তো তারপর এখন এসে আমাকে এরকম ব্ল্যাকমেল করছে, আমি আর কাছে বলতে পারি। তখন আমি আমার বোনের কাছে আমার বোনের পা ধরছি। আমি বলছি তুই ওর হয়ে আমার মানে আমার কি জানি ওর হয়ে আমি তোর কাছে মাপ চাইতেছি, তুই ওরা মাপ করে দিস। ফলে যে পরে ও কি করছে মনে করেন, ওই দিন আপনার হাত কাটতে লিছে, আপনার হাত কেটে লিছে, কাইটে মনে করেন ও সুসাইড করবে, এরকম বলে যে আমার জন্য এত সমস্যা। ওই ছেলে আবার জানে না। তারপর ও কি করছে, ও যেহেতু ওই মানে রবিল দেখতেছে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে নাই, ওই ছেলে মানে রবিল কি করছে, ওই ছেলের বাড়িতে গেছে, আমার আরেকটা সদূর সম্পর্কে চাচাতো বোন নিয়ে গেছে, নিয়ে ওর আব্বা আমার কাছে আমার বোনের নামে বিচার দিয়ে আসছে যে আপনার ছেলে তো অমুক মেয়ের সাথে কথা বলে, ওনার একটা বাচ্চা আছে, ওনার স্বামী আছে, আপনার কেমন ছেলে এটা ম্যারিড মেয়ের সাথে কথা বলে। তখন ওই ছেলে মানে যেটা বুঝতে পারছি আপনার বোনকে সে অনৈতিকভাবে পাওয়ার জন্য মোটামুটি ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ। তারপর কি হয়েছে, এখন মনে করে সব মিলিয়ে খুবই সমস্যা হয়েছে। তখন আমি আমার ফ্যামিলিকে একটু ইঙ্গিত করছি, পুরোপুরি করে নি। তো আমার আব্বু বলতেছে তোমার এখানে থাকার দরকার নেই, ডিভোর্স হয়ে যাক, এখানে থাকা দরকার নেই। এরপরে মনে করেন ওই ছেলের সাথে অনেক সমস্যা করছে, তারপরে বলছে যে ডিভোর্স হয়ে যাক। আমি বলছি যে আমার মেয়েটা কি হবে, আমি হয়তো একটা ভালো ছেলে পাবো, ও একটা ভালো মেয়ে পাবে, আমার মেয়েটা কি হবে, আমার মেয়ে তো মা হারালে বাপ হারালো, বলছে সমস্যা না, আমি মেয়ের ব্যবস্থা করতেছি। তো আমার বাবা কি করছে, ওরে ডিরেক্টলি বলছে যে আমার মেয়ে আসা ছেড়ে দাও, আমার মেয়েকে তুমি পাইবে না, তুমি একটা ডিভোর্স লেটার পাঠাতে। এখন ও যদি ডিভোর্স পাঠাতে যায় তাহলে সম্পূর্ণভাবে কিন্তু আমি সবকিছু পাও না, কারণ আমার যে কাবিননামা বা আমাদের যে সবকিছু নিয়ে গেছে এগুলো তো মানে আমি আইনগতভাবে আমি পাই, তো সেজন্য আমাকে ডিভোর্স দিচ্ছে না। না, এটা তো আপনি এটা একটা ভুল ধারণা। আমি আজকের অনুষ্ঠানের মধ্যে বলে দিই, দেনমোহরের বিষয়টি যে কোনো পক্ষ থেকে ডিভোর্স দিলে পাবে। যদি মেয়েটাও ডিভোর্স দেয় তাহলেও পাবে, ছেলেটা ডিভোর্স দিলে তাও পাবে। কিন্তু আমরা একটা ভুল প্রেডিকশনের মধ্যে থাকি যে আমরা মনে করি যে মেয়েটা ডিভোর্স দিলে ছেলেটা এটা দিতে হয় না। এটা একটা সম্পূর্ণই ভুল ধারণা। এটা মেয়ের ন্যায্য অধিকার, এবং এটা যেই ডিভোর্স দেখ না কেন এটা মেয়ে পাবে। হ্যাঁ, এটা আজকের অনুষ্ঠানের পরে যদি কারো এই ধরনের একটা ভুল ধারণা থেকে থাকে তাহলে এই ধারণা থেকে বের হয়ে আসুন। আইনত এটা হচ্ছে, যদি ডিভোর্সটা মেয়ের পক্ষ থেকে হয়, মেয়ের দেনমোহর অবশ্যই পরিশোধ হতে হবে। সেটা ডিভোর্স মেয়ে দিলেও পাবে, এবং ছেলে দিলে তো কথাই নেই। হ্যাঁ, বলেন। তারপর মনে করেন এরকম কিছু হয়েছে, এখন তারা আমাকে ডিভোর্স দিবে না, মানে এরকম আমাকে মনে করেন নানানভাবে টর্চার করতেছে, আমার গায়ে হাত তুলতেছে, খুব হাত তুলতেছে। একবার ওদের বাড়িতে মানে তারপরে আমি যখন ওদের বাড়িতে গেছি তখন ও মানে পকেটে 200 টাকা রাখছে, এটা আমি জানি না। এখন ওর ভাইয়ের আছে, ওর একটা ভাই আছে, ও আবার একটু হাত লারে মানে ছোট টাইপের আর কি, মনে করেন 100-200 টাকা পাইলে এগুলো নিয়ে যায়। তো আমাদের রুমে, আমরা যে রুমে থাকি, রুমে পকেটের ভিতরে 200 টাকা রাখছে। রাখার পর এখন ধানের দিন আসছে, আমরা ধানটা নিয়ে সবাই বাইরে কাজে ব্যস্ত। ও দুপুরবেলা আমার হঠাৎ খাইতে গেছে, আমাকে বলতেছে চোরের ঘরে চোর, তুই আমার টাকা দি, ডিরেক্টলি সবার সামনে। আমি তো মানে অবাক হয়েছি, কি আমি টাকা কিসের চোর, কিসের টাকা? বলে আমি পকেটে 200 টাকা রাখছি, তুই আমার টাকা নিচ্ছিস না, তুই আমার টাকা দে। আমি বলছি খোদার কথা আমি টাকা নেই, আমি করার হিসেবে হাত দিয়ে রাখতে পারবো, আমি টাকা নিই। তো সে আমাকে খুব গালিগালাজ করছে। গালিগালাজ করার পর আমি মানে এভাবে বলছি, আমি বলছি আল্লাহ যে টাকাগুলো নিছে সে আল্লাহ তার বিচার করে, আজ যে যাই মানে যে তাকে মানে অবিচার অন্যায়ভাবে তাকে গালিগালাজ করছে, তাকে যেন আল্লাহ বিচার করে, আমি এভাবে বলছি। বলার পর আমি দরজাটা লাগিয়ে ফেলছি। সেই গোসল করতে গেছে, গোসল করে আইসা মানে 5 মিনিটে দাঁড়ায়নি। আমি বলছি যে তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করি, কারণ আমার পাশের আমার শ্বশুর, বাইরে দরজার সামনে আমার দেবর আছে, তাহলে আমি তাদের সামনে কিভাবে এই অবস্থা দরজা খুলি? দরজাটা খোলা দেরি হয়েছে কেন, সেই দরজা মরজা ভাঙিয়ে আমার শ্বশুর আমাকে খুব গালিগালাজ করছে। তখন তার হাতে একটা বাঁশের একটা কাঁচা ছিল, তো সেটা আইনা আমি ভাবছি, আমি জানতাম যে দরজাটা খুলে আমাকে মারবে, তো এভাবে যে মারবে আমি জানি না। তো আমি মানে তার ভয়ে আমি দরজার পাশে লুকিয়েছিলাম। সে ওখান থেকে আমাকে আইনা এই কাঁচা দিয়ে মানে প্রায় 10-16-17টা বাড়ি দিয়ে দিচ্ছে। তখন সে তার মানে আমার শ্বশুরে মানে আয়সা একটু না ধরে তাকে বলতেছে, মানে এভাবে বলছে যে মার, ভালো মতো মার।
তারপর আমার যে জায়গায় বাড়িছে সেই জায়গায় রক্ত কালো হয়ে জমাট বেঁধে গেছে। হ্যাঁ। তো তারপর আমার আম্মুরে খবর দিচ্ছে, আমার আম্মা আসছে, আমার আম্মার মানে উল্টা আমার নামে সত্য মিথ্যা যা আছে আমার আম্মার কাছে বলে আমার মানে আম্মার আর আমার মাঝে একটা ভুল বুঝাবুঝি রাখছে। তখন আম্মা আমার কথা বিশ্বাস না করে ওদের কথা বিশ্বাস, তখন আমি এগুলো দেখাইছি, দেখানোর পর বলতেছে তোর দোষে তুই মার খেয়েছিস এগুলো বলছে। তখন সে আমাকে কোনো ওষুধপত্র কোনো কিছু কিনে দেয় না। তখন আমি অনেকদিন ব্যথায় ভুগছি, ভোগার পরে আমি আমার আব্বুর কাছে বলছি, আব্বুর কাছে আমি ছবি তুলে পাঠিয়ে দিছি, দেখেন আমাকে কি করছে, মানে এই গায়ের যে আঘাতের ছবিগুলো মানে যে জমা জখমগুলো। ছবি তুলে পাঠিয়ে দিছি। তো আমরা বলতেছে ঠিক আছে তুই এখনই চলে যা। তো আমি বলছি ওরা তো আমার যাইতে দিব না। তখন সে বলছে যে কি আমার শ্বশুর কাছে ফোন দিয়েছে, শ্বশুর কাছে ফোন দিয়েছে বলতে আমার আব্বা বলতেছে যে আমাদের বাড়িতে একটা কাজ আছে, মেয়ের একটু পাঠান, 2 দিন থেকে চলে যাবে। তখন আমি আমার মেয়ের নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর আমার আব্বা বলছে যে ওর ফোন দিয়েছে, তো তুমি আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না, আমাকে আমি 1 মাসের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি। তখন সে কি করছে, আমার আব্বার কাছে মাপটাপ চাইছে, সাইয়া সে আমাদের বাড়িতে গেছে বৃহস্পতিবার গেছে, শুক্রবারের দিন সে আমার মেয়েকে বলতেছে যে আমি মেয়ের ওরে নিয়ে একটু হাবিবাড়ি নিয়ে একটু দোকান থেকে ঘুরে আসি। তখন তো আমি জানতাম না তারপর চুরি করে নিয়ে চলে যাবে, চলে গেছে। হ্যাঁ। তার থেকে আর দেওয়া যায়নি, তার থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে যাওয়ার পর সে আর কোনো যোগাযোগ রাখে নাই তার সাথে, তাদের সম্পূর্ণ সিম তারা চেঞ্জ করে ফেলছে। কতদিন আগে ঘটনা? এটা আরো ধরেন 4 মাস আগের ঘটনা। আচ্ছা, তারপর সম্পূর্ণ সিম চেঞ্জ করে ফেলছে। তখন আমি খুব কান্নাকাটি করছি, তখন আমি নিজে তো যেতে পারবো না। তখন আমি আমার এক কাকারে পাঠাইছি, আমার কাকা ওখানে গেছে, ওইখানে ওনাকে সবাই ধরছে, মারধর করবো, ওনারা এটা করবো এটা করবো। তখন আমার কাকা ভয়ে চলে আসছে যে ওইখানে ওনারা ভালো ব্যাপার করতেছে না আমার সাথে, আমি যেতে পারবো না। তখন আমার আব্বা বলছে যে ঠিক আছে এই বিয়ে এখানে তোর ভাগ্যে নাই, তোর মেয়ে যদি তোকে যদি তোর মেয়ে মা বলে মনে করে তাহলে তোর মেয়ে তোর কাছে একদিন ফিরে আসবে, এটা মনে রেখে তারপর আমার আবার ওইখান থেকে করে ডিভোর্স লেটার পাঠাইছি। তো আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি মনে হয় আরো আগে যদি চলে আসতেন তাহলে জীবনটা আরো সুন্দর হতো না? এখন এটাই মনে হয় যে তখন যদি, তো আমি আমার বারবার এটাই মনে হয় যে যখন প্রথম ফিজিক্যাল রিলেশন হয়েছে তখন যদি আমি আমার মনটাকে চেঞ্জ না করে তখন যদি আমি চলে আসতাম, কারণ আমার এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক মেয়েই আছেন এবং আমাদের সামাজিকতার লেসনটা এরা, যারা শারীরিক সম্পর্কটাকে এত বড় কিছু মনে করে পুরো জীবনটাকে বলি দিয়ে দেন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এবং আমি আবারও বলতেছি এটা 100% রং। আমরা এই আইএমএ জাহিলিয়া যুগের বসবাস করি না, একটা শারীরিক সম্পর্কের জন্য পুরো জীবনটা শেষ হয়ে যায় না। প্লিজ বি রিমেম্বার দিস।